ডিভোর্স পেপার? হঠাৎ কিসের ডিভোর্স পেপার? মিহু, তুই কি সত্যি সেই পেপারে সাইন দিবি? অব্রের মা কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আহা আপা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? এটাই তো কথা ছিল। তাছাড়া আরহাম মায়ের সাথে সুখে সংসার করছে, মেহবিনেরও তো নতুন করে সংসার করার অধিকার আছে, তাই নয়? সকলকে অবাক করে দিয়ে আরহাম শান্ত সুরে বলে, মেহবিন, তুমি চাইলে সাইন করে দিতে পারো। আমাকে কোথায় সাইন করে দিতে হবে বলো, আমি করে দিচ্ছি। আমিও তোমাকে এই সম্পর্কে বন্দি করে রাখতে চাই না। আরহামের কথায় যেন মুহূর্তেই পরিবেশটা থমথমে হয়ে গেল। সকলের চোখ মুখে বিষণ্ণতার ছাপ, অব্র এবং অব্রের মা বাদে। তারা বেশ খুশি। অব্রের থেকে পেপার নিয়ে সেগুলোতে কোনো কিছু না ভেবে বুকে পাথর চেপে তাতে সাইন করে মেবিনের হাতে তুলে দিল আরহাম। মেবিন হাতে পেপারটা নিয়ে আরহামের উদ্দেশ্যে বলল, এখন থেকে আপনি বরং মুক্ত হয়ে গেলেন আরহাম সাহেব। অনেক সহ্য করেছেন আমাকে, এবার বরং মায়েরা আপুর সাথে সুখে সংসার করতে পারবেন। আরহাম বহু কষ্টে নিজেকে সামলে ক্ষীণ হেসে বলল, বন্দিনীকে মুক্ত করে দিলে বোধ হয় তার থেকে সুখী কেউ হয় না। তবে আমার বুক কেন আজ সরকার মেহবিন? কেন বিরহের রেশ তোমার মুখশ্রীতে? আজ তো আমরা দুজনেই মুক্ত, তাই নয়? আরহামের প্রশ্নের উত্তর দিতে পারল না মেবিন। সে নিজেকে শক্ত রাখছে যত সম্ভব, তবু আরহাম কেন তার মনের অবস্থা বুঝে যাচ্ছে। আরহাম মেবিনের সামনাসামনি দাঁড়িয়ে ঝুঁকে গিয়ে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা। তুমি অনেক সুখ ডিজার্ভ করো, যা আমার সাথে থাকলে কখনোই পাবে না প্রেয়সী। তোমার কষ্ট দেখার চেয়ে আমাদের বিচ্ছেদই শ্রেয়। শেষের কথাগুলো বিড়বিড়েই বলল আরহাম। মেবিন কি আদেও তা শুনতে পেল? আরহাম দ্রুত ওপরের দিকে চলে গেল। সে কিছুতেই তার নেত্রকোণের অশ্রু তার প্রেয়সীকে দেখাতে চায় না। সে চায় তার প্রেয়সী সুখে থাকুক, অন্তত বেঁচে থাকুক। ছেলের বিরহে শিরিন বেগম ধপ করে সোফায় বসে পড়লেন। তিনি জানেন তার ছেলে মেবিনকে ছোটবেলা থেকে কতটা ভালোবাসে। সে ভাবছে আজ যা কিছু হচ্ছে সবকিছু তার জন্যে। আরহামের জন্যই মেবিনের জীবন বারবার হুমকির মুখে চলে যাচ্ছে। আরহামের মা জানেন নিজে মরে গিয়ে হলেও সবটুকু দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখবে আরহাম। তাই তো নিজের কথা চিন্তা না করে মেবিনের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিল। মেবিনও অব্রের সাথে বেরিয়ে গেল। আরিয়ান এবং মায়েরা স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল কিছুই তারা বুঝতে পারল না, এমনকি আটকানোর সুযোগটুকু অবধি পেল না। অপরদিকে গাড়িতে বসে আছে অব্র এবং মেবিন। অব্রের মা অন্য গাড়িতে আছেন। অব্র ঠিক করেছে নিজে মেবিনকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। নীরবতা ভেঙে মেবিন বলল, আমি আজই ডিভোর্স পেপারে সাইন করে তা সাবমিট করে দিব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কালকের মধ্যে বিয়ের ব্যবস্থা করুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। মেহবিনের এমন কথা শুনে অব্র রাজ্য জয় করা হাসি দিল। যদিও তার কাছে মেহবিনের হুট করে এমন কার্যকলাপ রহস্যময় লাগছে, তবুও তাতে তেমন গুরুত্ব দিল না। অব্র গাড়ি চালাতে লাগলো। মেহবিন তা দেখে তার ছেলেরা এক হাসি দিল। মেহবিনের বিয়ের খবর কানে আসতেই হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল আরহাম। নিজেকে সামলানো যেন তার কাছে বেশ মুশকিল হয়ে যাচ্ছে। হাতের সামনে যাই পাচ্ছে তাই ছুঁড়ে মারছে সমান তালে। ক্রোধে তার রগগুলো ফর্সা ললাটে জুড়ে স্পষ্ট বিদ্যমান হয়ে গেল। যদিও সে নিজ ইচ্ছেতেই তার মনের বন্দিরিকে মুক্ত করে দিয়েছিল, তবুও কেন তার এত যন্ত্রণা হচ্ছে? অসহ্য লাগছে সবকিছু। আরহামের ফোনে কিছুক্ষণ আগে অব্রের ফোন এসেছিল। আরহাম কিছুটা অবাক হয়ে রিসিভ করতে অব্র কিছুটা কুটিল হেসে শুধায়, কিরে আরহাম, নিজের প্রাক্তন বউ এবং নিজের ভাইয়ের বিয়েতে আসবি না বুঝি? তোর ইনফরমেশন এর জন্যে জানিয়ে রাখি, কালকে আমার এবং মেহবিনের বিয়ে। আজকে কিন্তু আমাদের গায়ে হলুদ, সেখানে অবশ্যই তোকে আসতে হবে। তাছাড়া প্রাক্তন বউকে হলুদ শাড়িতে দেখার লোভ আশা করি তুই ধরে রাখতে পারবি না। ঠিক টাইম মতো চলে আসিস। টাটা। মেহবিন এবং অব্রের বিয়ের কথা শুনে মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন আরহাম। ছুঁড়ে চুরমার করে ভেঙে ফেলে সেই ফোন। আরহামের মনের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে উচ্চস্বরে হেসে ওঠে অব্র। সে তো এতদিন এইটাই চেয়েছিল, আরহামকে প্রতি পদে পদে সে ক্ষত বিক্ষত করে ফেলবে। সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে ভেবে প্রশান্তির এক নিঃশ্বাস ফেলল। আরহামের দরজার বাইরে থেকে সবকিছু শুনতে পাচ্ছে মায়েরা এবং আরিয়ান। মায়েরা যথেষ্ট ভালোবাসে আরহামকে। নিজে ভালোবাসা মানুষকে হারানোর তীব্র ব্যথা সে ক্ষণে ক্ষণে উপলব্ধি করছে। সে একই কষ্ট আরহামও সহ্য করে যাচ্ছে ভেবেই বুক ভারী হয়ে ওঠে মায়েরার। আরহামের বেদনাতে তার বুকও ব্যথিত হয়ে উঠছে। আরিয়ান তীক্ষ্ণ নজরে শুধু দেখে যাচ্ছে, কোনো রূপ প্রতিক্রিয়া করছে না। আমার মনে হয় আমাদের উচিত আরহামকে আটকানো, না হলে নিজের ক্ষতি করে ফেলবে। মায়েরা কথাটি বলে দরজা কড়া নাড়তে চাইলে আরিয়ান খপ করে মায়েরার হাত ধরে ফেলে। মায়েরা তার হাতের দিকে তাকায়, যেখানে শক্ত করে আঁকড়ে ধরেছে একজোড়া হাত। কিছুটা গম্ভীর সুরে সে মায়েরার দিকে উদ্দেশ্য করে বলে, আপাতত ভাইয়াকে একলা থাকতে দাও। ভাই নিজের ভেতরে জমে থাকা অজস্র বিরহ তার
রাগের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তাই বলছি, আপাতত একটু ভাইকে একলা থাকতে দাও। আরিয়ানের কথা শুনে মায়েরাও ব্যাপারটা ঘাটল না। সেও আরিয়ানের সাথে নিচে চলে গেল। আফজাল সাহেব মেয়ের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মেয়ে ঘোর পণ করেছে সে অব্রকেই বিয়ে করবে, এমনকি কালকের মধ্যে। কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না আরহাম তাকে কতটা ভালোবাসে। মৃত পথযাত্রী বোনের শেষ আবদারেই আরহামের হাতে তুলে দিয়েছিল আকবর সাহেব। কিন্তু মেহবিনের এমন কাণ্ডে আরহাম কিংবা শিরিন বেগমের মনে কতটা ভয়াবহ প্রভাব ফেলবে তা ভেবে শিউরে উঠছেন তিনি। বাবার মনের ভাব ক্ষীণ আন্দাজ করতে পেরে মেহবিন কিছুটা অভিমানের সুরেই বলে, বাবা তুমি কি চাও না আমি বিয়ে করে সুখে সংসার করি? অব্র ভাইয়া কোন দিক দিয়ে খারাপ বলো? কিন্তু মা, আরাম তোমার জন্য বেশ। আমি মানুষ চিনতে ভুল করিনি। তুমি কিন্তু সত্যি ভুল করেছো মেঘু। একবার ভেবে দেখো তুমি। কিসের ভিত্তিতে তুমি এমন কথা বলছো বাবা? আমাদের মাঝে 3 মাসের চুক্তি হয়েছিল, তা পূরণ হয়ে গিয়েছে। তাছাড়া উনি মায়ের আপুর সাথে দিনের পর দিন ধরে সংসার করে যাচ্ছে, তাও আমার সামনেই। তখন আমার কেমন লেগেছে বলতে পারো বাবা? আমার কি দোষ বলো তুমি? আমার কি একটা সংসার পাওয়ার অধিকার নেই? এমন কাউকে কি আমি ডিজার্ভ করি না যে শুধু আমার একান্ত আমার হয়েই থাকবে? শেষের কথাগুলো অভিমানের সহিত বলে মেহবিন ঘরের দিকে চলে যায়। আফজাল সাহেব স্তব্ধতা নিয়ে বসে পড়েন। তিনি চাইলেও মেয়েটাকে সত্যি কথাগুলো বলতে পারছেন না। মেয়েটা আরহামকে যেমনটা ভাবছে তা ঠিক নয়। যেই মিথ্যেকে কেন্দ্র করে মেহবিন তার মনের কুঠিরে কঠিন অভিমান পুষে রেখেছে তা নিতান্তই অর্থহীন। বাস্তব তো অন্য কিছু, যা মেহবিনের ধারণার বাইরে। মা মারা মেয়েটিকে নিজের হাতে করে যত্ন করে বড় করেছেন তিনি। একরোখা জেদি মেয়ে তার। সে যখন ঠিক করেছে সে অব্রকে বিয়ে করবে, সে তাই করবে। তাকে কেউ আটকাতে রাখতে পারবে না। তবে কি সত্যি সব শেষ হয়ে গেল? অব্রের মায়ের এক প্রকার জোড়াজুড়িতেই অব্রের বাড়িতে ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। যদিও নিজের একমাত্র ছেলের বিয়েতে কোনো প্রকার এলাহিভাবে আয়োজন করা হচ্ছে না ভেবেই তার মন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। যদিও তার ছেলে জেদের কাছে এক প্রকার হার মেনে তিনি মেহবিনকে ঘরের বউ করছে। নাহলে এমন ডিভোর্সি মেয়েকে তার ঘরের বউ করার ইচ্ছে তার কোনো কালেই ছিল না। মেহবিনও অব্রের মায়ের অনুরোধে ছাদে আয়োজিত হলুদের অনুষ্ঠানে স্টেজে বসে আছে। আশেপাশে উপস্থিত সকলেই তাকে দেখে কানা ঘোষা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। একজন তো অব্রের মাকে বলেই ফেলল, অব্র আমাদের লাখের মধ্যে এক। দেশে কি মেয়ের অভাব ছিল এমন ডিভোর্সি মেয়েকে ঘরের বউ করেছো? যে কিনা তোমার ভাসুরের ছেলে প্রাক্তন বউ, শেষে কিনা নিজ ভাইয়ের ডিভোর্স দেওয়া বউকে অব্র বিয়ে করেছে। ছি, বলে কি অব্র এমন কাজ করেছে কি করে? ওর কি কোনো লজ্জা নেই? সেই মহিলার সাথে তাল মিলে বাকিরাও একই কথা বলল। অব্রের মা কপাল চাপড়ে বলল, আর কি বলবো ভাবি, কপাল খারাপ হলে যা হয়। মেয়ে কি আর ভালো মেয়ে? না হলে নিজের সংসার ভেঙে সে প্রাক্তন স্বামীরই ভাইকে কেউ বিয়ে করতে চায়? বিশ্বাস করো তোমরা, আমার অব্রের কোনো দোষ নেই। মেয়েটাই তো ফসলে ফসলে আমার সরল ছেলেটাকে বিয়ে করাতে রাজি হলো। না হলে আমার হীরের মতো ছেলেকে বিয়ে করার জন্যে মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অব্রের মায়ের এমন কথা মেহবিনের কানে পৌঁছাতেই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। গট গট পায়ে অব্রের মায়ের এবং সেই মহিলাদের সামনে দাঁড়িয়ে হাতে তালি দিতে দিতে বলল, বাবা মিসেস তালুকদার, সত্যি গিরগিটির থেকেও বেশি রং বদলান আপনি। নিজে যেচে পড়ে অব্রকে নিয়ে দিনের পর দিন আমার মাথায় ধোলাই করলেন। আমাকে দিয়ে ডিভোর্সটাও করিয়ে দিলেন। এই বিয়ের জন্য পায়ে পড়তেও রাজি যেন আপনি পিছপা করতেন না, এমন তোড়জোড় করেছিলেন আপনি। যে নিজের ছেলের চরিত্রের দিকে আঙুল পড়লো তক্ষুনি সেই আঙুল আমার দিকে বাড়িয়ে দিলেন আপনি। খুব সহজ না? একটা মেয়েকে চাইলে সকলের সামনে চরিত্রহীন খারাপ প্রমাণ করা যায়। আসলে আমাদের সমাজের নীতি হয়ে গেছে এমন, কখনো কোনো ছেলের দোষ দেখা হয় না, তার চরিত্র নিয়ে কথা বলা হয় না। তুমি মেয়ে, তার মানে তোমারই দোষ। দোষ থাকলে তা তোমারই হবে, এমন একটা তকমা আমাদের সমাজের কিছু মানুষ মেয়েদের গায়ে লাগিয়ে দিয়েছে। কিন্তু কেন? মেয়েরাই কেন বারবার এসব সহ্য করবে বলতে পারবেন আপনি? মেহবিনের কথা শুনে উপস্থিত সকলে চুপ হয়ে যায়। মেহবিন রাগে ফুঁসতে থাকে। অব্র দূর থেকে অবস্থা ব্যক্তিক দেখে মেহবিনকে দূরে সরিয়ে এনে বলে, শান্ত হও মেউ, একবার শুধু আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে তাকানোর সাহস পাবে না। মেহবিন ফের তাচ্ছিলের এক হাসি দিয়ে ছাদে রেলিং ধরে দাঁড়ায়। অব্রের জরুরি এক ফোনে চলে আসে, সে অন্যদিকে চলে যায়। তখনই সেখানে বিদ্যুৎ হঠাৎ করে চলে যায়। মেহবিন অনুভব করে সে শূন্যে ভাসছে। কে তাকে কোলে তুলে নিল? কে সেই অচেনা আগন্তুক?
মেবিন অনুভব করছে কোন পুরুষ তার শক্ত হাত জোড়া দিয়ে মেবিনকে দেয়ালে চেপে ধরেছে সিঁড়ির নিচে থাকা ছোট্ট কামরাতে, যেখানে কারো তেমন আসা যাওয়া নেই। মেবিনের গলাতে তার তীব্র নিঃশ্বাস আঁচড়ে পড়ছে। মেবিন বুঝতে পারছে না তাকে কেন এভাবে এখানে নিয়ে আসা হয়েছে, তাও সকলের অগোচরে। সে আগন্তুক অদ্ভুত এক কাজ করে বসলো। সে তার পকেট থেকে একখানা কাপড় বের করে মেবিনের চোখে বেঁধে দিল। মেবিনের হাত জোড়া তার দখলে ছিল বিধায় মেবিন কোনোরূপ বাধাও দিতে পারেনি। সে শুধু মোচড়া মুচড়ি করে যাচ্ছে সাপের ন্যায়। আরহাম তা দেখে আলতো হাসলো। হ্যাঁ, সে আগন্তুক স্বয়ং আরহাম। আরহাম তার ফোনে ফ্ল্যাশলাইট অন করে তার প্রেয়সীকে এক পলক দেখে নিল। হলুদ এক গর্জিয়াস লেহেঙ্গা পরিধান করে আছে মেবিন, মুখশ্রীতে হালকা সাজের প্রলেপ। কি অপরূপ সেই সৌন্দর্য! আরহাম বারংবার তার প্রেয়সীর মুগ্ধতা এক প্রকার বিলীন হয়ে যাচ্ছে। শত বাধা থাকা সত্ত্বেও তার অবাধ্য আঁখি জোড়া তার হলুদ পরীকে দেখার লোভ সামলাতে পারেনি। তার প্রেয়সীর পিঠ ছুঁই ছুঁই কালো কেশ সমানতালে উড়ে যাচ্ছে। বেসামালভাবে মেবিনের গোলাপি অধর জোড়া সমানতালে কাঁপা কাঁপা করছে। আরহাম তা দেখে যেন এক প্রকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে আলতো করে মেবিনের অধর জোড়া হাত দিয়ে ছুঁয়ে দেয়। সঙ্গে সঙ্গে মেবিন তীব্র নিঃশ্বাস ফেলতে থাকে। আরহাম এবং মেবিনের হৃদয়ের স্পন্দন একই সঙ্গে স্পন্দিত হচ্ছে। আরহামের খুব করে বলতে ইচ্ছে করলো, প্রেয়সী তোমাকে খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। চন্দ্রের ন্যায় সুন্দর তুমি, তাই তো তোমার কাছে যাওয়ার সাধ্য নেই। দেখো, এত কিছু করেও তোমাকে নিজের করে আঁকড়ে ধরে বাঁচতে পারলাম না। আরহাম চাইলেও তার মনের গহীনে থাকা তীব্র যন্ত্রণাগুলো প্রকাশ করতে পারল না। নিশ্চুপ থেকে মেবিনকে আলতো করে ললাটে চুমু খেল। মেবিন কেঁপে কেঁপে উঠল। আরহাম নিজেকে সামলে নিজের আঁখিজোড়া মুছে মেবিনের আঁখিজোড়ার বাঁধন খুলে দ্রুত বেরিয়ে গেল। আরহাম বেরিয়ে যেতেই মেবিন তৃপ্তির হাসি দিল। সে আরহামকে না দেখে কিংবা তার কণ্ঠ না শুনে আরহামের স্পর্শে আরহামকে অনুভব করেছে তীব্রভাবে। তাকে দেখতে স্বয়ং তার আরহাম সাহেব এসেছিল। তৎক্ষণাৎ চারদিকে আলোকিত হয়ে ওঠে। বিদ্যুৎ চলে এসেছে। সকলে মেবিনকে খুঁজতে শুরু করে দেয়। মেবিনকে দেখতে না পেয়ে অব্রের মনে ভয় ঢুকে যায়। মেবিন কোথায় গেল? এসব লোডশেডিং কোনোভাবে আরহাম করেনি তো? মনে সেই ভয় থেকে অব্র নিচে গিয়ে মেবিনকে নিজ মনে হাসতে দেখে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, মেহবিন, তুমি এখানে এখানে কি করে এলে তুমি? অব্রকে দেখে হাসি থামিয়ে মেবিন কিছুটা থতমতকে উত্তর দেয়, আসলে অব্র ভাইয়া হুট করে সব অন্ধকার হয়ে গেল, তোমাকেও খুঁজে পাচ্ছিলাম না, তাই ভয় পেয়ে খুঁজতে খুঁজতে নিচে চলে এসেছিলাম। অব্র সন্দেহ নিয়ে কিছুক্ষণ মেবিনকে পর্যবেক্ষণ করলো। মেবিনের উত্তর তার কাছে গ্রহণযোগ্য হলো না। মেবিন কিছুটা তাড়া নিয়ে উপরের দিকে চলে গেল। অব্র থুতনিতে হাত রেখে খানিকক্ষণ ভাবলো আরহাম কি কোনোভাবে এসেছিল মেবিনের কাছে। সেই বিষয়টি কি মেবিন লুকিয়ে যাচ্ছে? অব্র হাত মুঠো করে উপরের দিকে চলে যায়। মেবিন সেখানে সকলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন সে এক বড় চিন্তা থেকে মুক্ত। তার মনের কুঠিরে থাকা বড় পাথর যেন নিমিষেই সরে গিয়েছে আরহামের আগমনে। অব্রের দুশ্চিন্তার মাঝে অব্রের মা এসে ছেলের কাছে গায়ে হলুদের বাটি দিয়ে বললেন, যা, সবার আগে তুই গিয়ে মেহবিনকে হলুদ লাগিয়ে আয়। কিন্তু তোমরা দিবে না মা? তখনই অব্রের কিছু মেয়ে কাজিন পাশে এসে থেকে একসঙ্গে বলে, যার হবু বউ তারই তো উচিত সবার আগে হলুদ লাগানো, তাই না খালা? অব্রের মাও তাল মিলিয়ে বললেন, যা গিয়ে তাড়াতাড়ি লাগিয়ে দে, বাকিরাও পরে লাগাবে তখন। অব্রের মায়ের কথা শুনে কিছুটা খুশি হয়ে স্টেজে তার কাজিনদের সঙ্গে যায়। সেখানে তার কাজিনরা বলে ওঠে, কিরে অপ্র ভাই, দেরি করছিস কেন? ভাবিকে হলুদ ছুঁয়ে দে। তাদের কথা শুনে মেভিন ভ্রু কুঁচকে অব্রের দিকে তাকায়। মুখশ্রীতে বিরক্তি এক ভাব দৃষ্টিমান হয়ে থাকে। অব্রের দৃষ্টি অগোচর হয়নি তার। তবু অব্র হলুদ মেভিনের ললাটে ছুঁয়ে দিতে চাইলে মেভিন সঙ্গে সঙ্গে তার হাত ধরে কিছুটা অনুনয় সুরে বলে, আমার হলুদে অ্যালার্জি আছে অব্র ভাইয়া, আমি না হয় নিয়ম রক্ষার্থে গালে এক চিমটি নিজে নিজেই ছুঁয়ে দিচ্ছি। কথাটি বলে মেভিন এক চিমটি হলুদ নিয়ে নিজের গালে ছুঁয়ে দেয়। অব্র রাগে ক্ষিপ্ত হয়ে যায়। মেভিন প্রত্যাখ্যানের নামে এক প্রকার তাকে সকলের সামনে অপমান করে দিল। অব্রের সাথে অন্য কেউ এমন অবাধ্যতা করলে তাকে এতক্ষণে ঠাটিয়ে চর বসিয়ে দিত, কিন্তু মেভিনের বেলায় সে তা করতে পারল না। এক প্রকার গভীর ক্ষোভ নিয়ে সেই স্টেজ থেকে নেমে গিয়ে রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ালো। অতবার কপালে আলতো করে স্লাইড করতে করতে রাগান্বিত সুরে বলে উঠল, একবার শুধু বিয়েটা হোক, তারপর তুমিও আমার আসল রূপ দেখবে। তোমার এত ঝাঁজ কিভাবে কমাতে হয় সেটা আমিও দেখে নিব মেহবিন। জাস্ট আর একটা দিন ওয়েট কর বেবি। কথাটি বলেই অব্র বাঁকা হাসি দিল। অপরদিকে আরহাম তার রুমের পাশে থাকা ছোট্ট পুলে পা ভিজিয়ে একটা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে আকাশের পানে চেয়ে রইল। একটার পর একটা বোতল শেষ করছে। আঁকিজোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছে না। বেবিন তার সাথে থাকলে কখনো শত্রুদের হাত থেকে বাঁচবে না।
তবুও সে তার প্রেয়সীকে দেখার লোভ সামলাতে পারল না, তাই তো ছুটে গিয়েছিল। আরহাম নিজেকে সামলাতে পারছে না, বুকের ভেতরটা যন্ত্রণায় ছাড় খাড় হয়ে যাচ্ছে। আরহাম নিজের ফোন বের করে মেবিনের ঘুমন্ত ছবিখানা দেখে আলতো হেসে বলে ওঠে, যাকে ঘিরে আমার জীবন শূন্যতায় পরিপূর্ণ সে রয়েছে আমার মনের গহীনে। হ্যাঁ প্রেয়সী, তুমি আছো আমার মনের গহীনে। কথাটি বলে আরহাম বুকের সাথে ছবিখানা জাপটে ধরে রাখে। নিঃশব্দে আরিয়ান গিয়ে আরহামের পাশে বসে কার উপস্থিতি টের পেয়ে আরহাম চটজলদি নিজের অশ্রু মুছে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। কোনো রকম ধীর কণ্ঠে শুধায়, এত রাতে হঠাৎ ফোন, কোনো দরকার আছে? আরিয়ান চারপাশে চোখ বুলে দেখলো আশপাশে ওয়াইনের বোতলে ভরপুর। একটা ওয়াইনের বোতল হাতে নিয়ে কিছুটা কেশে বলল, তা গরিবের দেবদাস কালকে বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে নেশার জগতে ডুবে গেলে নাকি? তা দেবদাসজি, বউয়ের বিয়ে হয়ে গেলে দেবদাসের মতো তার শ্বশুর বাড়ির সামনে গিয়ে ছ্যাঁকাখরের মতো মরে টরে যাওয়ার প্ল্যান করছিস নাকি? তখন তোদের নিয়েও মানুষ ফেসবুক ভিডিও দিবে, এই যুগে দেব পারু আহা ভালোবাসা এখনো বেঁচে আছি, তখন খুব মজা হবে, তাই না? কি সব যাতা বলছিস তুই? যা তো, আমার সত্যি ভালো লাগছে না। আরহাম কথাটি বলে মুখ ঘুরিয়ে ফেলল। আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে বলল, সিংহের মতো তোকে সব সময় দেখেছি, আজ তুই কিনা বিড়াল হয়ে গেলি কিছু সামান্য গুন্ডাদের ভয়ে? ছি ভাই ছি, আমি ভাবতেও পারছি না তুই না ক্রাইম অফিসার। আরহাম উঠে দাঁড়িয়ে গম্ভীর সুরে শুধালো, তুই জানিস নিজের বিপদ দেখে তোর ভাই কখনো পিছে হটে যায়নি, নিজের জীবন বাজি রেখেও বড় বড় মিশন কমপ্লিট করেছে। কিন্তু এইবার ব্যাপারটা আলাদা, আমার শত্রুরা আমাকে নয় আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছে। তার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? অথচ তাকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারবি? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে গিয়েছিস তাকে এক পলকেই অন্য কেউ বিয়ে করে ফেলবি, অন্য কেউ তাকে ছুঁয়েই দেখবে। বাকিটুকু আরিয়ান বলতেই পারল না। তার আগেই আরহাম আরিয়ানের গালে থাপ্পড় বসিয়ে দিল। রাগে থরথর করে তার শরীর কাঁপছে। আরহামের থাপ্পড়কে টাল সামলাতে না পেরে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয় আরিয়ান। তবুও তার অধরে ফুটে উঠে মুচকি হাসি। সে নিজের অধরে হাত ছুঁয়ে বলে, আরহাম অসহায় হয়ে আরিয়ানের দিকে তাকায়। সে কি করবে বুঝতে পারছে না। সে অব্রের সাথে মেবিনকে সহ্য করতে পারবে না, অপরদিকে তার সাথে থাকলে মেবিনের জীবনের সংশয়। আরিয়ান তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, ভাই আর কিছু ভাবিস না, আমাদের জন্য না হোক অন্তত মায়ের কথা ভাব। মায়ের শরীরের অবস্থাতে তার উপর কতটা বাজে প্রভাব পড়বে তুই ভাবতে পারিস? মেহুকে ছাড়া তুই কখনো ভালো থাকবি না। আর তুই নিজের উপর ভরসা রাখ, তুই থাকতে মেহুকে কেউ কিছুই করতে পারবে না। মেহুর বিয়ে যে করেই হোক আটকাতেই হবে। আরিয়ানের কথা শুনে বেশ কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় আরহাম। তার মস্তিষ্কে ঘুরছে অন্য এক পরিকল্পনা। অপরদিকে মেহবিনকে অন্তুসহ পার্লারের মেয়ে বধূরূপে সাজতে ব্যস্ত হয়ে পড়ে। আজ মেহবিন এবং অব্রের বিয়ে, কিছুক্ষণের মধ্যে অব্ররা বরযাত্রী নিয়ে চলে আসবে। পার্লারের মেয়েরা মেহবিনকে সাজিয়ে চলে যায়। লাল টুকটুকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে মেহবিনকে। অন্তু মেহবিনের কানে ফিস ফিসিয়ে বলে, কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসবে, বিয়েটা আটকাবে কি করে? তোর কি মনে হয় না এইবার তুই একটু বেশি বেশি রিস্ক নিয়ে ফেলছিস? মেহবিন আলতো হেসে জবাব দেয়, একদমই নয়, আমি জানি উনি আসবে, আর জীবনে একটু একটু রিস্ক না নিলে সেই জীবনের মজাই হারিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে অব্র এবং মেবিনের বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। বরযাত্রী ইতিমধ্যে চলে এসেছে মেবিনদের বাড়িতে। ছোটখাটোভাবে সবকিছু আয়োজন করেছেন মেবিনের বাবা। যদিও এসবে মোটেও এত মত নেই তার, তবু মেয়ের জেদের কাছে এক প্রকার হার মেনে তিনি সবকিছু করেছেন। তবুও তার মনের কুঠিরে এক ক্ষীণ আশাও কি দিচ্ছে বারংবার, হয়তো শেষ সময় কোনো এক মিরাক্কেল ঘটলেও ঘটতে পারে। মহান আল্লাহ তাআলা দরবারে তিনি দুই হাত তুলে মোনাজাত করছেন যেন তার মেয়ে তার ভুল বুঝতে পারে। তিনি আশাবাদী শেষ মুহূর্তে এসে হয়তো সব ঠিক হলেও হতে পারে। অব্রের মা এসে মেবিনের বাবার সাথে বিভিন্ন খোশ গল্পে মেতে উঠেছেন। আরহামের বাবাও সৌজন্যতার খাতিরে সকলের সাথে কথা বলছেন। অব্র বারবার স্টেজে বসে উপরের দিকে তাকাচ্ছে। মনটা কেমন করে যেন উঠছে, অজানা এক ভয় উকিয়ে দিচ্ছে বারংবার। যতক্ষণ পর্যন্ত বিয়ের কার্যক্রম সমাপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। কালকে থেকে মেহবিনের কার্যক্রম তার কাছে সন্দেহের ঠেকছে। অব্র তার একজন কাজিন বোনকে ডেকে বলে, তুই গিয়ে এক্ষুনি মাকে গিয়ে বলে মেহবিনকে নিয়ে আসার জন্য তাড়া দিতে, বেশ দেরি হয়ে যাচ্ছে। অব্রের কাজিন বোন লিনা কিছুটা দুষ্ট এসে বলল, অব্র ভাই দেখি এখন থেকে বউ পাগল হয়ে গিয়েছে, আর কলেজ লাইফ থাকতে আমাদের কাউকে পাত্তাও দিত না, এমনকি মেহুকেও ইগনোর করতি। হুট করে কি এমন পেলি মেহুর মধ্যে? ভালোবাসার উদয় ঘটলো কি করে? অব্র প্রত্যুত্তরে বাঁকা হাসি দিয়ে শুধু বলল, তোকে যা বললাম তাই কর।
মেহুকে যত তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসার ব্যবস্থা করো। অব্রের কথা শুনে লিনা গিয়ে অব্রের মাকে জানালো অব্রের কথা। অব্রের ইচ্ছাতে তিনি মেবিনের বাবাকে তাড়া দিয়ে বললেন যেন মেবিনকে নিয়ে আসা হয়। অপরদিকে মেবিন বধূবেশে নিজের রুমে পায়চারি করে যাচ্ছে। বরযাত্রী এসেছে শুনে মনে তার অদ্ভুত এক ভয়ের সৃষ্টি হয়েছে। যদিও সে জানে আরহাম ঠিক সময় এসে বিয়ে আটকে দিবে, তবু ভয় যেন তার কাটছেই না। মেবিন সেদিন হসপিটালে আরহামের সকল কথাই শুনে ফেলেছিল। সে জেনে গিয়েছে আরহাম এবং মায়রার বিয়ে সম্পূর্ণ নাটক। তাই তো আরহাম যেন সব নিজে থেকে স্বীকার করে, তাই অব্রের সাথে বিয়ের ছোট্ট নাটক করছিল মেবিন। কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে না তো? মেবিনের সাথে তো আরহামের ডিভোর্সটাও হয়নি। সেই পেপারে আরহাম সাইন করলেও মেবিন সেই পেপারে সাইন করেনি। মেবিনের ভাবনার মাঝেই লিনা সহ অব্রের কিছু কাজিন মেবিনের কক্ষে প্রবেশ করে। লিনা বলে, মেহবিন নিচে, সকালে বিশেষ করে তোমার হবু বর তোমাকে ডেকে পাঠিয়েছে। তিনি যেন আর তর সইতে পারছে না। চলো, কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে যাবে। লিনার কথা শুনে অন্তু ভীতু চোখে মেবিনের দিকে তাকাতেই মেবিন তার আঁখি জোড়া দিয়ে তাকে আশ্বস্ত করে। বড় বড় নিঃশ্বাস ফেলে অব্রের কাজিনদের সঙ্গে নিচে চলে যায়। অপরদিকে আরহাম একটা শার্টের সাথে ব্ল্যাক ব্লেজার পরে ঝাঁকড়া চুলগুলো সামনে নিয়ে স্পাইক করে সারা গায়ে ব্র্যান্ডের পারফিউম ছিটিয়ে নিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নেয়। বিছানার পাশে একটি ছোট্ট ফ্রেম ছিল। সেই ফ্রেমে স্পষ্ট দেখা যাচ্ছে আরহাম এবং মেবিনের সেই ছোটবেলার ছবি, যেখানে মেবিন গাছের নিচে বসে খেলছিল এবং স্কুল পড়ে আরহাম স্কুল ড্রেস গাছের আড়াল থেকে তার প্রেয়সীকে মুগ্ধতা নিয়ে দেখছিল। আরহাম সেই ফ্রেমখানা হাতে নিয়ে বুকের মাঝে মিশে আঁকি জোড়া নিবদ্ধ রেখে শুধায়, আমি ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি প্রেয়সী, তুমি হিনা, আমি সম্পূর্ণ শূন্য এক পথের পথিক। আরহাম ছবিখানার দিকে কিছুক্ষণ তাকিয়ে ফের বলে, সময় এসেছে তোমাকে নিজের করে নেওয়ার। এবার আর কোনো লুকোচুরি নয়। আমি চাইলেও তোমাকে নিজের থেকে দূরে সরাতে পারছি না, হয়তো আর কখনো পারবো না, কিন্তু কথা দিচ্ছি সবসময় সকল বিপদ থেকে তোমায় আগলে রাখবো প্রেয়সী। একটু অপেক্ষা করো, আমি আসছি। আরহাম কথাগুলো বলে ফ্রেমটা সযত্নে টেবিলের পাশে রেখে দেয়। অতপর একটা ব্ল্যাক সানগ্লাস পরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আরহামকে দেখে সকলের চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। আরিয়ান এবং মায়রা আরহামকে দেখে উঠে দাঁড়ালো। আরহাম আরিয়ান এবং মায়রার সামনে দাঁড়িয়ে বলল, ভালো লাগছে তো আমায়? আরিয়ান কিছু বলার পূর্বে মায়রা আরহামকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে আনমনে বলে উঠল, জাস্ট এ হিরো। মায়রার কথা শুনে আরিয়ান কিছুটা কেসে উঠতেই মায়রা নিজেকে সামলে নিল। আরিয়ান নিজের কলার ঠিক করে আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে বলল, ভাই, তোকে তো আজ কোনো বলিউডের হিরো থেকে কম লাগছে না। কি ব্যাপার, বউয়ের বিয়ে আটকাতে যাচ্ছিস নাকি তার বিয়েতে গিয়ে তার বউয়ের সুন্দরী বান্ধবীদের পটাতে যাচ্ছিস? আরহাম ভ্রু কুচকে আরিয়ানের কথার বিপরীতে গম্ভীর সুরে বলে, অব্র নামক ভিলেনের থেকে হিরোইনকে বাঁচাতে হলে হিরোর এন্ট্রি তো হতেই হবে, তাই না? জিও ভাই। কথাটি বলেই আরিয়ান সিটি মারে। আরহাম মুচকি হাসি উপর দেয়। অব্রের কাজিনদের সঙ্গে মেবিন নিচে নেমে স্টেজের দিকে আসে। অব্র মেবিনকে উপর থেকে নিচ অব্দি এক পলক দেখে মুচকি এসে বলে, রিয়েলি মেহবিন, ইউ আর লুকিং সো নাইস গর্জিয়াস, কাম হেয়ার, আমার পাশে এসে বসো। কথাটি বলে অব্র হাত বাড়িয়ে দেয়। তখনই কাজী সাহেব বলে ওঠেন, প্লিজ আপনারা সবাই দ্রুত করুন, আমার আরো কিছু কাজ রয়েছে। মেবিন এক পলক অব্রের হাতের দিকে তাকায়, আর একবার সদর দরজার দিকে তাকায়। বুক কেমন যেন তার ধরফর করছে। আরহাম এখনো আসেনি, তবে কি আরহাম আসবে না? তার বিশ্বাস কি হেরে যাবে? কিন্তু সে কিছুতে অব্রকে বিয়ে করবে না। মেবিন হুট করে বলে ওঠে, আমার কাউকে জরুরি ফোন করতে হবে, আমি এক্ষুনি আসছি। মানে এই সময় কাকে ফোন করবে তুমি? অব্রের প্রত্যুত্তরে কিছুটা ভয়ে ভয়ে মেহবিন বলে, আমি এক্ষুনি আসছি, প্লিজ গিভ মি 5 মিনিট। কথাটি বলেই মেহবিনকে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। মেহবিনের পিছনে পিছনে অন্তুও যায়। মেহবিন উপরে গিয়ে আরহামের নাম্বারে ডায়াল করে, কিন্তু আরহামের নাম্বার বন্ধ। মেহবিন এবার সত্যিই ভয় পেয়ে যায়। সে অন্তুর দিকে তাকিয়ে বলে, এখন কি হবে অন্তু? উনি তো ফোনই ধরছে না, আমরা বিয়েটা আটকাবো কি করে? অন্তু কিছুক্ষণ ভেবে অতঃপর বলে ওঠে, আইডিয়া, তোকে পালাতে হবে। হোয়াট? এখন আমি পালাবো? না হলে বিয়েটা আটকাবে কি করে? তোর আরহাম সাহেব আর যার উপর ভরসা রেখে এত বড় স্টেপ নিলি, সে তো এখনো এলো না। এখন কি করবি? অভ্রকে বিয়ে করে ফেলবে? মেহবিন অন্তুর কথা ভেবে দেখলো এখন পালানো ছাড়া তার হাতে কোনো উপায় নেই। তাই অন্তুকে সঙ্গে নিয়ে মেহবিন তাদের পিছনের দরজা থেকে বাইরে বেরিয়ে গেল। কাজী সাহেব কিছুক্ষণ বসে থেকে ফের বিরক্ত হয়ে বলে,
আবার কি শুরু করেছেন আপনারা? আমার তো দেরি হয়ে যাচ্ছে, বিয়েটা কি আদৌ হবে? অব্র এবার নিজেকে দমিয়ে রাখতে পারে না, এক প্রকার চেঁচিয়ে বলে, বিয়ে তো অবশ্যই হবে এবং আজকেই হবে। আমি নিজে গিয়ে মেহুকে নিয়ে আসছি। ওয়েট, জাস্ট ওয়েট, এত তারা কিসের তোর? আরহামের কণ্ঠ কানে আসতে অব্র পিছনে ফিরল। মেহবিনের বাবা আরহামকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, শেষ রক্ষে তবে হয়েছে। ভরা বিয়ের আসরে আরহামকে অব্রের গালে ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। অব্র গিয়ে ছিটকে নিচে বসে পড়ে। অব্রের মা এবং মেহবিনের বাবা সহ সকলে হতভম্ব হয়ে যায়। কিন্তু এর মাঝেও কিছু মেয়েরা আরহামের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়েছে, যেন তাদের সকলের মাঝে কোনো বলিউডের হিরোর আবির্ভাব ঘটেছে এবং সে ইতিমধ্যে তার ফাইটিং স্কিলও দেখানো শুরু করে দিয়েছে। ব্যাপারটা বেশ মজাদার লাগছে তাদের কাছে। অব্র নিজেকে দমিয়ে রাখতে পারে না, আরহামের মুখোমুখি দাঁড়িয়ে আরহামের কলার ধরে চেঁচিয়ে বলে, তোর মোটিভ কি আরহাম? ভরা বিয়ের আসরে আমার গায়ে হাত তুলেছিস, এত বড় সাহস পেলি কথা থেকে? আমি খুব ভালো করে জানি তুই আমার এবং আমার মেহুর বিয়ের আটকাতে চলে এসেছিস, কিন্তু আজকে আমি মেহুকে নিজের বউ করেই ছাড়বো। কথাটি বলার সঙ্গে সঙ্গে আরহাম পা বেঁকিয়ে অব্রের বুক বরাবর লাথি মারে। অব্র খানিকটা পিছিয়ে উঠে যায়। অব্রের মা হা হুতাশ করে অব্রের বাবাকে ঝাঁকিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার ভাইয়ের ছেলে তো আমার ছেলেকে মেরেই ফেলবে, তুমি কি কিছু বলবে না? ওরে কেউ আমার ছেলেকে কেউ বাঁচাও, না হলে এই গুন্ডা ছেলে আমার ছেলেকে মেরেই ফেলবে। আরহাম ফের অব্রের গাল চেপে গর্জন করে বলে, ইউ ব্লাডি রাস্কেল, তোর ওই নোংরা মুখ থেকে আমার প্রেয়সীর নাম একদম উচ্চারণ করবি না। আরহাম, আমার ছেলেকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তুই কি চাস? আমার ছেলেকে মেরে একাই সব সম্পত্তি ভোগ করবি? তো তোর চালাকি কি আমরা বুঝি না? অব্রের মায়ের কথা আরহাম বাঁকা হেসে বলে, অন্যকে দোষ দেওয়ার পূর্বে নিজের ছেলের কুকীর্তি সম্পর্কে অবগত হওয়া খুব প্রয়োজন কাকি। তোমার দুশ্চরিত্র ছেলে ঠিক কি করেছে তা তুমি জানো না। কি হয়েছে আমার ছেলের? অব্রের বাবার প্রশ্নে অব্রের মা কিছু বলতে চাইলে অব্রের বাবা তাকে থামিয়ে দিয়ে আরহামকে ফের জিজ্ঞাসা করেন, আরহাম, আমি তোমার কাছে কিছু জানতে চাইছি, কি এমন দুষ্কর্ম করেছে আমার ছেলে? আরহাম তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে সকলকে দেখিয়ে বলে, আমি জানি আমার কথা হয়তো অনেকে বিশ্বাস করবে, তাই প্রমাণ নিয়ে এসেছি। আপনারা সকলে দেখুন, তারপর নিজেরাই বিচার করুন। আরহাম কথাটি বলে আরিয়ানকে ভেতরে আসার অনুমতি দেয়। আরিয়ান এবং মায়েরা একসাথে ভিতরে প্রবেশ করে। মায়েরার সাথে একজন মেয়ে ছিল। তাকে দেখে অব্রের হাত পা অনবরত কাঁপতে থাকে। সে কখনোই ভাবেনি তার সত্যি এমনভাবে সকলের সামনে চলে আসবে। তার মাথা কাজ করছে না। মেয়েটা কেমন ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে অব্রের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করে আরহাম সেই ল্যাপটপে পেন ড্রাইভটি ঢুকিয়ে দিয়ে একটা ভিডিও প্লে করে সকলের সামনে তা রাখে। তাতে আবছাওয়ালায় খুব ভালোভাবে মেয়েটির চেহারা বোঝা না গেলেও অব্রের মুখ স্পষ্ট। দুজন ঘনিষ্ঠভাবে একটি রুমে চাদর মুড়িয়ে নিজেদের ঢেকে রেখেছে। মেয়েটি অব্রের বুকে মাথা রেখে বলে, তুমি কি সত্যি মেহবিনকে বিয়ে করবে অব্র? অব্র মেয়েটি মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, নো ডার্লিং, কথায় তুমি আর কথায় ওই খ্যাত মেহু। ওকে আমি ছোটবেলা থেকেই পাত্তা দিতাম না। ইভেন্ট আমাদের যখন বিয়েও ঠিক হয়েছিল তখনও আমি জাস্ট আরহামকে বাজি রেখে, আরহাম ছোটবেলা থেকে সবসময় আমাকে দেখিয়েছে আমি ওর থেকে সবসময় পিছিয়ে। আমার পছন্দের জিনিস আরহাম সবসময় পেয়েছি। সকলের কাছে আরহাম হিরো অ্যান্ড আমি জিরো। আম এ বিগ লুজার, আর কিছুই নয়। এইটাই সবসময় প্রুফ করেছে আরহাম। এমনকি পুলিশে সিক্রেট অফিসার হিসেবেও আরহাম সিলেক্টেড হয়েছে, যেখানে এত পরিশ্রম করার পরেও আমি হয়েছি বারবার রিজেক্টেড। বিজনেসেও সকলে এক নামে আরহাম হাসান তালুকদারকে চিনে, অথচ আমার কোনো দামই নেই। বাট এইবার আমি হারব না। আরহামের সব থেকে প্রিয় জিনিসকে আমি ওর থেকে কেড়ে নিয়ে আমি ওকে হারিয়ে দিব। অব্রের কথা শেষ হওয়ার পরপরই ভিডিওটি আরহাম বন্ধ করে দেয়। অব্রের বাবা নিজের মাথায় হাত দিয়ে ফেলেন। নিজের ভাইয়ের সাথে হিংসে করে এত বড় ধ্বংসলীলা শুরু করে দিয়েছিল তার ছেলে। ভাবতেই ঘৃণায় গা রি করছে তার। অব্রের মা ছেলের কুকীর্তির সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন, তাই তিনি খুব একটা অবাক হননি। কিন্তু এভাবে ছেলের সত্যি সামনে চলে আসবে তা ভাবতেও পারেননি তিনি। আরহাম সেই মেয়েটাকে ডেকে বলে, সুহানি, তুমি কি কিছু বলবে? সুহানি এগিয়ে এসে অব্রের দিকে তাকিয়ে বলে, অব্র যখন দেশের বাহিরে ছিল তখনই অব্রের সাথে আমার পরিচয় হয়।
আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অব্র আমাকে প্রমিসও করে সে আমাকে বিয়ে করবে। সে শুধু আরহামকে বাজিমাত করার জন্য মেহবিনের সাথে বিয়ের নাটক করবে, কিন্তু মেহবিনকে বিয়ে করবে না। কিন্তু কাল সে আমাকে স্পষ্ট জানিয়ে দেয় সে মেহবিনকে বিয়ে করবে, কারণ সে কিছুতে আরহামের কাছে মেহবিনকে ফিরে যেতে দিবে না। সে রেকর্ডিংও আমার কাছে আছে, চাইলে শোনাতে পারি। এতটাই দিনের পর দিন হিংসে করে এসেছে সে আরহামকে। আরহাম অব্রের সামনে দাঁড়িয়ে বলে, আমি আমার সমস্ত সোর্স কাজে লাগিয়ে সুহানিকে খুঁজে বের করেছি, অ্যান্ড সব প্রমাণও, যাতে তুই শেষ মুহূর্তে অস্বীকার না করতে পারিস। অব্র মাথা নিচু করে ফেলে, সে চাইলেও কিছু বলতে পারছে না। আরহাম তার কাকাকে উদ্দেশ্য করে বলে, শুধুমাত্র আমার ভাই বলে আমি অব্রকে ছেড়ে দিতে পারবো না কাকা। আজকে অব্র আমার প্রেয়সীর দিকে হাত বাড়িয়েছে। সে তার শত্রুতা যদি আমার মধ্যে সীমাবদ্ধ করতো তবে আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু ব্যাপারটা আমার প্রেয়সীর জীবনের। আর একটু দেরি করলে বোধহয় আমার মেহবিনের জীবনটাই শেষ হয়ে যেত। তাই আমি ঠিক করেছি আমি আমার 50% বিজনেসের শেয়ার যা অব্রের নামে ছিল তা আমি ফেরত নিয়ে নিলাম। এখন থেকে অব্র আমাদের কোম্পানির এমডি নয়, বরং একজন নর্মাল কর্মচারী হয়ে থাকবে। অব্রের বাবাও সায় মিলিয়ে বললেন, তুমি যা ভালো বুঝো তাই করো আরহাম বাবা। এই কুলাঙ্গার ছেলের হয়ে আমি তোমাকে কিচ্ছু বলতে যাব না। অব্রের মা তার স্বামীকে ঝাঁকিয়ে বলতে লাগলেন, তুমি কি পাগল হয়ে গেলে? আমাদের ছেলে তো পথে বসে যাবে। অব্রের বাবা নিজের স্ত্রীকে নিজের থেকে সরিয়ে বললেন, চুপ, একদম চুপ করো তুমি। আর যা কিছু হয়েছে তা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। ছেলেকে সবসময় অন্যায় করতে উৎসাহ জুগিয়েছ তুমি, আর আমি তোমাকে কি দোষ দেব? আমি নিজেও তো একজন ব্যর্থ বাবা। সব সময় অন্যায় দেখেও না দেখার ভান করে এসেছি। আর ছেলেকে সঠিক শিক্ষা দিলে আমার ছেলে আজ অমানুষ না হয়ে আরহামের মতো আদর্শবান একজন মানুষ হতো। অব্রের মা অব্রের বাবা কথা শুনে চুপ হয়ে গেলেন। সত্যি আর ছেলের অধঃপতনের পেছনে তারই সব থেকে বড় ভূমিকা। অব্র রাগে দুঃখে ক্ষিপ্ত হয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অব্রের পিছনে অব্রের মাও বেরিয়ে গেলেন, সকলের কাছে ক্ষমা চেয়ে। অতঃপর অব্রের বাবাও বিদায় নিয়ে চলে গেলেন। তখনই আরহাম জানতে পারে মেভিনকে কোথাও পাওয়া যাচ্ছে না। আরহাম দ্রুত মেভিনের ঘরে গিয়ে মেভিনকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে, কিন্তু মেভিন কোথাও নেই। তখনই আরহাম একটি চিরকুট পায়, তাতে লেখা রয়েছে, আমি ভেবেছিলাম আরহাম সাহেব আপনি হয়তো আসবেন, কিন্তু আপনি এলেন না। শুধুমাত্র আপনার নিজ মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্যে আমার এত বড় রিস্ক নেওয়া, কিন্তু শেষ অবধি আপনি এলেন না। এতটাই অভিমান হয়েছে বুঝি আমার উপর। কিন্তু তাই বলে তো আমি অব্র ভাইকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তাই উপরন্তু না পেয়ে আমি পালানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেক দূরে চলে যাব আমি। কথাগুলো শেষে আরেকটি কথা ছোট করে লিখে রেখেছে মেভিন চিরকুটে। আমরা কি তবে ভুল মানুষকে নিজের মনের গহীনে ঠাঁই দেই আরহাম সাহেব? আরহামের আখি জোড়া ছলমলে হয়ে উঠছে বারংবার। চিরকুটখানা নিজে বুকের সাথে মিশিয়ে ভেজা গলায় শুধায়, আমার উপর একটু ভরসা রাখতে পারলে না প্রেয়সী? মেভিনের বাবা আরহামের হাত ধরে এক প্রকার কেঁদেই বলে ফেললেন, আরহাম বাবা, আমার মেয়ে কোথায় চলে গেল? আমার মেয়ে যে বড্ড অভিমানী, কোথায় পাবো তাকে এখন? আরহাম মেভিনের বাবাকে শান্ত করে বলে, মামু চিন্তা করবে না, আমি আমার প্রেয়সীর গায়ে আজটুকু লাগতে দিব না। আরিয়ান চারিপাশে একবার পরখ করে নিয়ে বলল, ভাই আমাদের আর 1 সেকেন্ডও টাইম ওয়েস্ট করা উচিত না। মেয়েকে যত আর্লি পসিবল আমাদের খুঁজে বের করতে হবে। আরহাম শাইজানি মায়রার উদ্দেশ্যে বলে, সব সোর্স কাজে লাগিয়ে দাও মায়েরা। লাস্ট 1 ঘন্টার মধ্যে আমি মেহুকে নিজের সামনে দেখতে চাই। মায়রা মাথা নাড়িয়ে কাউকে ফোন করে। আরিয়ান ও আরহাম বেরিয়ে যায় মেভিনকে খুঁজতে। অপরদিকে মেভিন অন্তুর সাথে দৌড়ে পালিয়ে বাড়ি থেকে অনেকটুকু পথ চলে এসেছে। দূর দূরান্তে কোনো প্রকার গাড়ির কোনো ছায়াটুকু অবধি দেখা যাচ্ছে না। মেভিন অন্তুকে বলে, এই তুই আমাকে কোথায় নিয়ে এলি অন্তু? একদম জনশূন্য জায়গা, কোনো গাড়িও দেখতে পারছি না। গাড়ি ছাড়া আমরা হেঁটে হেঁটে কিভাবে যাব? তখন একটা মাইক্রো গাড়ি মেভিনদের সামনে চলে আসে। এই তো গাড়ি চলে এসেছে। মেহবিন চল আমরা উঠে পড়ে। অন্তুর কথা শুনে মেভিন কিছুটা সন্দেহ নিয়ে বলে, কিন্তু এখানে গাড়ি কি করে এলো? আর আমরা এবার এই গাড়িতে উঠবো কেন? অন্তু একটু ঘাবড়ে গিয়ে মেভিনের কাঁধে হাত রেখে বলল, আরে এতক্ষণ তো তুই গাড়ি নেই বলে চেঁচাচ্ছিলে, আর এখন এত প্রশ্ন করছিস কেন? আমি রাস্তায় যেতে যেতে মাইক্রো ভাড়া করে ফেলছিলাম কল দিয়ে, তুই উঠ না। নিজের বেস্ট ফ্রেন্ডের কথা শুনে মেভিন মাইক্রো গাড়িতে উঠে পড়ে। তখনই মেভিনের ছবিটা হাতে নিয়ে শহরে বিভিন্ন জায়গায় পাগলের মতো খুঁজে চলেছে আরহাম। নিজের সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে দিয়েছে,
সে, কিন্তু ফলাফল শূন্য। অন্যদিকে মেহবিন অন্তুর কথা শুনে গাড়িতে উঠতে মেহবিন দেখতে পায় কিছু কালো কুচকুচে হ্যাংলা পাতলা লোক গাড়িতে বসে আছে। তাদের সকলের মুখে কুৎসিত হাসির রেশ। তাদের মধ্যে একজন বলে উঠল, অবশেষে আমরা আমাদের শিকার পেয়েই গেলাম। ধন্যবাদ তোমাকে অন্ত, আমাদের সাহায্য করার জন্য। সময় মতো তুমি তোমার পেমেন্ট পেয়ে যাবে। কথাটি শুনে মেহবিনের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তার মানে অন্তু আরহামের সেই শত্রুদের সাথে মিলেছিল। গরিব ঘরের মেয়ে অন্তু, কিন্তু টাকার বিনিময়ে নিজের বন্ধুত্বকে কাজে লাগিয়ে মেহবিনের সাথে এত বড় প্রতারণা করলো। যারা মেহবিনকে খুন করার জন্য এতদিন ধরে প্রতীক্ষার প্রহর গুনছিল, তাদেরকে এতদিন ধরে অন্তু সাহায্য করে আসছিল। মেহবিন ছল ছল নয়নে অন্তুর দিকে তাকাতেই সে দেখতে পেল অন্তু মাথা নিচু করে রেখেছে। মেহবিন এতটা থমকে গিয়েছিল যে তার মুখ থেকে টুক শব্দও বের করছিল না। চিৎকার করার শব্দটুকু করার শক্তিও যেন সে পাচ্ছিল না। নিজের সব থেকে কাছের বন্ধুর থেকে এমন বেইমানি সহ্য করা কারোর পক্ষেই সম্ভব নয়। মেহবিন শুধু মিয়ে যাওয়া গলায় বলল, অন্তু, তার মানে আমাকে বাড়ি থেকে পালিয়ে এখানে নিয়ে আসার পরিকল্পনা তোর ছিল? তুই আমার সাথে এভাবে বেইমানি করতে পারলি সামান্য করে টাকার জন্য? তোকে তো আমি বোন মনে করতাম রে, কেন আমায় ঠকালি? প্রতারক, কম ভালোবেসেছি তোকে? তোর কোনো দিন ভালো হবে না। ঠকেছিস না, একদিন ঠকবি, ভালো করে ঠকবি। মনে রাখবি, অন্যায় করে কেউ পার পায় না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। গাড়িতে থাকা গুন্ডাগুলো বিরক্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে মেহবিনের কান্না শুনে তার মুখে স্প্রে দিয়ে দিল। সাথে সাথে অজ্ঞান হয়ে ঢলে পড়ল মেহবিন। একজন লোক ফোনে কল করে সেই মহিলাকে জানালো, ম্যাডাম, কাজ হয়ে গেছে, পাখি এখন আমাদের কবজায়, আমরা এক্ষুনি ডোরায় নিয়ে আসছি। লোকটি ফোন রাখতেই গাড়ি চলতে শুরু করলো। মেহবিনকে নিয়ে তারা চলে গেল। অন্তু মাটিতে ধপ করে বসে পড়লো হাতে মুখ দিয়ে। সে হয়তো অনেক বড় ভুল করে ফেলেছে টাকার লোভে। মায়েরা অফিসে বসে একটা ম্যাপ হাতে নিয়ে সমস্ত জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছে, কোথায় কোথায় মেহবিনের যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরহাম তখনই আরিয়ানকে সাথে নিয়ে কেবিনের চেয়ারে গিয়ে বসে পড়ে। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার থেকে বেশি বুকে যন্ত্রণা করছে। মায়েরা আরহামের হাতে একটা ফাইল ধরিয়ে বলে, কিছু জায়গায় ডিটেলস পাওয়া গিয়েছে আরহাম, তুমি চিন্তা করো না আরহাম, আমার মেহবিনকে খুঁজে পেয়ে যাব। ড্যামিট, আমি কেন একটু আগে আসলাম না? তাহলে তো মেহবিন বেরিয়ে যেত না। এমনি শত্রুরা মেহবিনের ক্ষতি করার জন্য ওত পেতে রয়েছে। আরহামের কথা শুনে মায়েরাও কিছুটা চিন্তার সুরে বলে, তার মধ্যে আবার ওই বেস্ট ফ্রেন্ড, কি নাম যেন, অন্তু, তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। মায়েরার কথা শুনে আরহাম ভ্রু কুঁচকে ফেলে। হুট করে কাকে যেন ফোন করে কিছু বলে। আরিয়ান এক প্রকার তেড়ে গিয়ে বলল, কার নামে কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? মেহুকে অন্তর নিজের থেকেও ভালোবাসি, তুমি আদৌ ভেবে বলছো? অন্তর মতো ইনোসেন্ট একজন মেয়েকে এই সবের মাঝে ফাঁসাচ্ছ তুমি? মায়েরা মুখ বেঁকিয়ে আরিয়ানের দিকে আঙ্গুল তাক করে বলল, দেখো আরিয়ান, আমরা তোমার মতো ইমোশনাল না, বুঝলে? ইমোশন দিয়ে কিচ্ছু হয় না। বলে চেঁচাতেই আরহাম টেবিলে একটা জোরে একটা পাঞ্চ মেরে বলে, এখানে কি শুরু করলি তোরা? না, আমাকে বুঝিয়ে বল। এখন আমাদের সব থেকে বড় টাস্ক হচ্ছে মেহুকে খুঁজে বের করা। তা না করে তোরা ঝগড়া করে যাচ্ছিস। একটা সেকেন্ড আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যত সময় গড়িয়ে যাচ্ছে ততই মেহুর লাইফের রিস্ক বেড়ে যাচ্ছে। মায়েরা এবং আরিয়ান দুজনেই মাথা নাড়ায়, কিন্তু অন্তুকে নিয়ে মায়েরার মুখে এমন আজে বাজে কথা শুনে আরিয়ানের মাথা কাজ করা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল। অন্তুর প্রতি সেই প্রথম থেকে আরিয়ানের মনের গহীনে এক বিশেষ জায়গা রয়েছে, কিন্তু সে কি আদেও জানে সে একজন ভুল মানুষকে মন দিয়ে বসেছে? আরিয়ানের ভাবনার মাঝেই আরহামের ফোনে পুনরায় কল আসে। আরহাম কল রিসিভ করতেই আরহামের অধরের কোণে আলতো বাঁকা করে হাসি ফুটে ওঠে। আরহামকে হাসতে দেখে মায়েরা এবং আরিয়ান দুজনেই অবাক হয়ে গেল। লেটস মুভ, আমাদের একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। আরহাম কথাটি বলেই বেরিয়ে গেল। অপরদিকে মেহবিনকে একটা বদ্ধ জায়গায় বন্দি করে রাখা হয়েছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মেহবিন পিটপিট করে তাকিয়ে অন্ধকারের মাঝে এক মহিলার অবয়ব দেখতে পেল। মহিলা ছেলেগুলোকে বলছে, ওকে মেরে দে এক্ষুনি, সময় নষ্ট করবি না একদম। আকবর হোসেন এবং আরহাম হাসান তালুকদারের কলিজার টুকরাকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে না, লাশ করে, যেমন আমার ছেলে এবং আমার স্বামী আমার কাছে ফিরে এসেছিল। কথাগুলো বলতে বলতে সেই মহিলার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। মহিলার কথাগুলো শুনে ভয় হাত পা কাঁপাকাঁপি হয়ে যায় মেহবিনের। তার মানে শুধুমাত্র আরহামের প্রতি নয়, তার বাবার প্রতি পুরনো ক্ষোভ থেকে মহিলাটি তাকে মেরে ফেলতে চাইছে। কিন্তু মহিলার গলার স্বর এত পরিচিত মনে হচ্ছে কেন? সে ভালো করে তাকাতে এক প্রকার থমকে যায়। আর কত কিছু আল্লাহ তাকে দেখাবে। শেষে কিনা নিজের আপন ফুপু তাকে মারতে চাইছে। সে তো জানতো তার ফুপু বিদেশে থাকে স্বামীর সঙ্গে, কিন্তু পুরনো শত্রুতার রেশে তার কিংবা তার বাবার সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু ফুপু এখানে এলো কি করে?
সে তার প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে গিয়েছে, নিজের ভাইয়ের মেয়েকে খুন করতে এত পরিকল্পনা করেছে। মেহবিনের মাথা ঘোরাচ্ছে। একের পর এক কাছের লোকের থেকে আঘাত পেয়ে সে এক প্রকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মিসেস জুলির কথা শুনে 3-4 জন ছেলে ভিতরে প্রবেশ করলো, যারা মেহবিনকে ধরে নিয়ে এসেছিল। মেহবিনের দিকে কেমন বিচ্ছিরি লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহবিনের ঘৃণায় গা রিরি করতে লাগলো তাদের দৃষ্টি দেখে। একজন মেহবিনকে উপর থেকে নিজ অব্দি ভালো করে পরখ করে নিয়ে বলল, একে কি এমনি এমনি মারবো? একটু টেস্ট করবো না? কিন্তু ম্যাডাম তো শুধু আমাদের মেরে ফেলার অর্ডার দিয়েছি। আরে ম্যাডাম কিচ্ছু জানবে না, এমন সলিড মাল পেয়ে কিভাবে হাতছাড়া করি? ফিগার দেখছিস ওর? লোকগুলোর কথা শুনে মেহবিনের ভয় গলা শেষ হয়ে যাচ্ছে। তবে কি তার শেষ পরিণতি এমন ভয়ঙ্করই হতে চলেছে? বুক ফেটে কান্না আসছে তার। মনে মনে সে আল্লাহর নাম স্মরণ করছে। হঠাৎ তার স্মৃতির মধ্যে হাতছানি দিচ্ছে এক সুন্দর মুহূর্ত। অন্ধকারের মাঝে আলোর বার্তা হয়ে মেহবিনের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে আরহাম। আরহামের হাতে স্পর্শ পেয়ে জ্বলতে আরহামের হাত আঁকড়ে ধরে মেহবিন, জড়িয়ে ধরে তাকে, যেন বিপদের মধ্যে সবথেকে বড় ভরসার জায়গা সে পেয়ে গিয়েছে। আরহাম শক্ত করে মেহবিনকে জড়িয়ে ধরে, কিন্তু তা নিচকই মেহবিনের কল্পনা। নরপশুগুলো তার দিকে এগিয়ে আসছে। মেহবিন আরহাম সাহেব বলে চেঁচিয়ে উঠে। অন্ধকারের মাঝে সেই পশুগুলো ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে আরহাম গাড়ি সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। তার মস্তিষ্কে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, যে করে হোক তাকে পৌঁছাতে হবে, নাহলে তার প্রেয়সীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মেহবিন স্তব্ধ হয়ে বসে আছে। এত বড় ঘটনা কিভাবে মুহূর্তেই ঘটে গেল তার চোখের সামনে, অথচ সে কিছুই করতে পারল না। টপ টপ করে চোখের জল পড়তে লাগলো তার আঁখি জোড়াতে। তখনই মেহবিনকে কাঁদতে দেখে শক্ত করে বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে আরহাম। মেহবিন হিচকি তুলে কেঁদেই যাচ্ছে। মেহবিনের কান্নার আওয়াজে আরহামের বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে কখন। খারাপ লাগলেও সে মেহবিনকে থামালো না। প্রিয়জনদের কাছ থেকে এত বড় প্রতারণা সত্যিই বেদনাদায়ক। তার মধ্যে সবেমাত্র বেশ কঠিন ধাক্কার সম্মুখীন হয়েছে মেহবিন। তাকে নিজেকে সামলানোর সময়টুকু দেওয়া তো প্রয়োজন। মেহবিনের মনে পড়ে যায় কয়েক ঘন্টা আগের কথা। লোকগুলো এগিয়ে আসছিল মেহবিনের দিকে। তখনই সেখানে একজন ছেলে এসে বলে, বস তাড়াতাড়ি আসুন, পাশের রুমে আগুন লেগেছে। আগুন লাগার শব্দ শুনে ছেলেগুলো দৌড়ে পাশের রুমে ছুটে চলে যায়। মেহবিন ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। তখনই সেখানে হুট করে লুকিয়ে অন্তু চলে আসে। অন্তুকে দেখে আরেকটু পিছিয়ে ফুটে যায় মেহবিন। সে রাগে ক্ষিপ্ত হয়ে অন্তুর দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? আর কত ঘৃণা পেতে চাও তুমি? কি মজা দেখতে এসেছো? দেখতে এসেছো কি করে আমাকে ধর্ষণ করে খুন করবে, সেই মজা নিতে এসেছো? আচ্ছা বসো বসো, ভালো করে বসে মজা দেখো। তোমার থেকে আর কি বা আশা করা যায়, বেঈমান একটা। মেহবিনের শেষের কথাগুলো বুক ছেদ করে উঠল অন্তুর। তার মা ছাড়া তার কেউ নেই পৃথিবীতে। সেই মায়ের কঠিন রোগ ধরা পড়েছে, অনেক টাকা লাগবে। সেই টাকা জোগাড় করতে না পারলে তার মাকে বাঁচানো যাবে না। অন্তু যথাসাধ্য চেষ্টা করেছিল টাকা জোগাড় করার, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। তখনই বিশাল এক অঙ্কের টাকার অফার পায় মিসেস জুলির কাছ থেকে। তখন নিজের বিবেকে মনুষ্যত্বকে এক প্রকার বিসর্জন দিয়ে নিজের প্রাণের প্রিয় বেস্ট ফ্রেন্ডকে তার শত্রুদের হাতে তুলে দেয় সে। কিন্তু মনের এক কোণে অনুতপ্তের এক আলোর রেশ ফুটে ওঠে। মেহবিনের থেকে বেইমানির কটাক্ষ বাণী শুনে নিজেকে সামলাতে পারেনি সে। ছুটে চলে এসেছে সে। পাশের ঘরে আগুন সে নিজেই লাগিয়েছে। সে জানে তার মা যদি জানতে পারে তার মেয়ের জীবনের বিনিময়ে টাকা পাওয়া টাকা থেকে তার চিকিৎসা করাচ্ছে, তাহলে তো অন্তুর মা এমনিতেই মারা যাবে। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে। অন্তু মেহবিনের কাছে গিয়ে মেহবিনের হাতের বাঁধন খুলতে খুলতে বলে। মেহবিন এক হ্যাচকায় অন্তুর হাত সরিয়ে দিয়ে অন্তুর গালে ঠাটিয়ে চর বসিয়ে দিয়ে বলে, লজ্জা করে না এই মুখ আমার সামনে আসতে? তুই তো বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক, তোকে থুতু মারতে ইচ্ছে করছে। কি করে ভাবলি আমি তোকে আবারও বিশ্বাস করব? এখানে থাকলে এমনিতেও তোকেও মরতেই হবে মেহু। প্লিজ, পিছনে একটা দরজা আছে, জলদি বেরিয়ে যা। মেহবিন এবং অন্তুর কথা কাটাকাটির মাঝে অন্তু শুনতে পায় সে ছেলেগুলোর পায়ের আওয়াজ। সে ছেলেগুলো আসছে। অন্তু মেহবিনের হাত টেনে একেবারে জোর করে পিছনের দরজা দিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, মেহু তুই এক্ষুনি পালিয়ে যা। কিন্তু অন্তু? কোনো কিন্তু না, পালিয়ে যা। মেহবিন সময় নেই, না হলে ওরা মেরে ফেলবে তোকে। প্লিজ চলে যা, আল্লাহর কসম তুই চলে যা। আমি ওদের হয়ে কাজ করেছি, ওরা আমার কিছু করবে না। তুই দয়া করে পালিয়ে যা। ততক্ষণে ছেলেগুলো রুমে ঢুকে চিল্লিয়ে বলে, কি হচ্ছে এখানে? ছেলেগুলোর কণ্ঠা শুনে মেহবিনের মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে সেই দরজার সামনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে অন্তু। ছেলেগুলো মেহবিনকে না দেখে খেপে যায় এবং অন্তুকে দেখে তাদের বুঝতে বাকি থাকে না অন্তু সব কাণ্ড ঘটিয়েছে।
একজন ছেলে অন্তুর গাল চেপে ধরে। কুত্তার বাচ্চা, কি করলি তুই? এটা আমাদের থেকে এত মোটা অঙ্কের টাকা নিয়ে আমাদের সাথে বেইমানি করলি? আরেকজন চেলাওর সাথে তাল মিলিয়ে বলে, শালে একটা দোমুখ সাপ। অন্তু নিজের মুখ ছাড়িয়ে চেঁচিয়ে বলে, হ্যাঁ, নিয়েছি টাকা। টাকার লোভী আমি অন্ধ হয়ে নিজের মনুষ্যত্বকে এক প্রকার হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন আমি যা করেছি একদম সঠিক করেছি, তাতে আমার বিন্দু মাত্র আক্ষেপও নেই। সে ছেলেটি অর্থাৎ মন্টু চেঁচিয়ে বলে, এত তেজ, এত কিছুর পরেও শালিকে ভালো করে ধরে ফেল তোরা। ওর তেজ আমি আজকে কমাবো। এমনিতেই ওই মেয়ে তো হাতের বেড়ে চলেই গিয়েছে, খুঁজেও লাভ হবে না। কিন্তু একে কিছুতেই ছাড়া যাবে না। আমাদের করা এতদিনের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ও কিভাবে সমাজে মুখ দেখায় আমিও দেখব। মন্টুর কথায় সকলে তাল মিলিয়ে হিংস্র পশুর ন্যায় এগিয়ে যায় অন্তুর দিকে। অপরদিকে মেভিনও উপায় না পেয়ে দৌড়াতে থাকে। সে জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তাকে যে করে হোক আরমার সাথে যোগাযোগ করতে হবে। অন্তু যাই বলুক, সে জানে অন্তুর জীবন কতটা ঝুঁকিপূর্ণ। অন্তুকে বাঁচাতেই হবে তাকে। সেই বেইমানি করলেও শেষ পর্যন্ত নিজের বিবেকের তাড়নায় পড়ে মেভিনকে বাঁচিয়েছে। তাকেও যে করেই হোক অন্তুকে বাঁচাতে হবে। হাঁটতে হাঁটতে মেভিন এক গাড়ির সামনে চলে আসে। মেভিনকে দেখে আরহাম গাড়ির ব্রেক কষে। পিছনে পুলিশের ফোর্সের গাড়িগুলোও ছিল। গাড়ি থেকে আরহাম বেরিয়ে আসে। আরহামের সঙ্গে মায়রা এবং আরিয়ানও বেরিয়ে আসে। আরহামকে দেখে এক দৌড়ে ছুটে গিয়ে আরহামকে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে হাঁপাতে থাকে মেভিন। মেভিনকে দেখে যেন কলিজায় পানি চলে আসে আরহামের। তার প্রেয়সীকে সে পেয়েছে। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায় সে। অতঃপর আরহাম মেভিনের গালে হাত রেখে বলে, মেহু, তুমি ঠিক আছো তো? এভাবে হাঁপাচ্ছ কেন? আর সেই গুন্ডাগুলো কই যারা তোমাকে কিডন্যাপ করেছিল? মেভিন জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, আমাদের সময় নেই আরহাম সাহেব, দ্রুত চলুন, না হলে অন্তুকে ওরা মেরে ফেলবে। প্লিজ চলুন। আরিয়ান উত্তেজিত হয়ে বলে, ওরা অন্তকে মেরে ফেলবে মানে? কারা মেরে ফেলছে? কোথায় অন্ত? মায়েরা আরিয়ানকে শান্ত করে মেভিনকে জানায় সে যেন তাদের সেখানে নিয়ে যায়। মেভিন আরহাম সহ সকল পুলিশ ফোর্সকে নিয়ে সেই ডেরায় পৌঁছে যায়। পুলিশ এসেছে শুনে মন্টু ওর তার চেলাপেলা এবং মিসেস জুলি পালিয়ে যেতে চায়, কিন্তু তারা ব্যর্থ। পুলিশ তাদের অ্যারেস্ট করে ফেলে। মিসেস জুলি একবার আরহাম এবং মেভিনের দিকে তাকায়। মেভিন ঘৃণায় মুখ সরিয়ে ফেলে। তাদের পুলিশের গাড়িতে উঠানোর সাথে সাথে আরিয়ান, আরহাম, মেভিন এবং মায়রা সেই রুমে ছুটে যায় যেখানে অন্তুকে রাখা হয়েছিল। মেভিন রুমে গিয়েই মুখ চেপে চিৎকার করে ওঠে। আশেপাশে ছেঁড়া জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। পাশেই রয়েছে রক্তাক্ত নিস্তেজ অন্তুর দেহখানা। মানুষরূপে সেই পশুগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে অন্তুকে। অন্তু পিটপিট করে মেভিনের দিকে তাকিয়ে আছে। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে যায় নিজের প্রিয় মানুষের এমন করুণ দশা দেখে। মেভিন কাঁদতে কাঁদতে নিজের ওড়না দিয়ে এগিয়ে যায় অন্তুর দিকে। আরিয়ানও নিজেকে সামলে নিজের গায়ের ব্লেজারটুকু ভালো করে অন্তুর গায়ে জড়িয়ে রাখে। তার আখি জোড়া অশ্রুসিক্ত হয়ে উঠেছে। অন্তু মেভিনের হাতখানা চেপে কাঁপা কাঁপা গলায় শুধায়, সত্যি আজ আমি আমার বেইমানির শাস্তি পেয়ে গেলাম মেহু। অন্তুর পরিণতির কথা ভাবতেই ফের কেঁদে ফেলে মেভিন। আরহাম তাকে বুকে আগলে রেখেছে। এত কিছুর মধ্যে মেভিন বেশ বড় এক ট্রমার মধ্যে রয়েছে। সকলে মিলে কিছুক্ষণ আগে অন্তুকে হসপিটালে নিয়ে এসেছে। আরিয়ান তার সর্বোচ্চ দিয়ে অন্তুর চিকিৎসা করছে। অন্তুর অবস্থা বেশ খারাপের দিকে চলে যাচ্ছে। মায়েরা, মিসেস জুলি এবং সেই ধর্ষকদের থানায় নিয়ে গিয়েছে। অন্তুর অবস্থা দেখে মেভিন নিজেকে সামলাতে পারছিল না। তাই আরহাম মেভিনকে হসপিটালের বাইরে বাগানে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পরে আরহাম মেভিনকে সোজা করে বসে শান্ত গলায় বলে, স্টপ জান, আর কাঁদবে না। অনেক কেঁদেছো তুমি। তুমি কি বোঝো না? তুমি কাঁদলে আমার বুকে ব্যথা করে, যন্ত্রণা হয়। কথাটি বলেই মেভিনের হুটনি উঁচু করে পরম আদরে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মেভিন কিছুটা শান্ত হয়। আরহাম আলতো সুরে প্রশ্ন করে, এখন কেমন লাগছে? ঠিক আছো তো? এখন কিছুটা বেটার লাগছে। মেভিনের উত্তরে আরহাম মেভিনের হাত ধরে অনুনয় স্বরে বলে, যে কোনো সম্পর্কে শিকড় হচ্ছে বিশ্বাস। সেই বিশ্বাসের শিকড় একবার নড়ে গেলে সেই সম্পর্ক ভিত্তিহীন হয়ে যায়। ভালোবাসার থেকেও বিশ্বাসের মূল্য বেশি প্রেয়সী। আরহামের কথাগুলো নীরবে শুনে আঁখি জোড়া বুঝে কিছুক্ষণ ভাবতে লাগলো মেভিন। আজ যদি সে আরহামের উপর একটু ভরসা করে বিয়ের দিন পালিয়ে না যেত, তাহলে এমন কিছুই ঘটতই না। অন্তুর এই পরিণতির জন্য তো কিছুটা হলে সে নিজেও দায়ী। মেভিনের ভাবনার মাঝে আরহাম ফের বলে, একটা অনুরোধ রাখবে প্রেয়সী? যতই কঠিন মুহূর্ত আসুক, আমার উপর বিশ্বাস হারাবে না। তোমার আরহাম সাহেব সবসময় আমাদের ভালোবাসার হেফাজত করবে। মেভিন নাক টেনে হেঁচকি তুলে কেঁদে দেয়। বুক ফেটে কান্না আসছে তার।
মানুষটা তাকে কতটা ভালোবাসে, শুধুমাত্র তাকে তার শত্রুদের নজর থেকে রক্ষা করার জন্য দিনের পর দিন নিজের ভালোবাসাকে লুকিয়ে বিয়ের মিথ্যে নাটক করে গিয়েছে। অথচ মেহবিন শুধুমাত্র তাকে ভুলই বুঝে গিয়েছে। মেহবিন কিছুক্ষণ স্থির থেকে কান্না থামিয়ে আরহামের সাথে অন্তুর কেবিনের সামনে যায়। কাচের ফাঁক থেকে অন্তুর নিস্তেজ মুখশ্রীখানা দেখা যাচ্ছে। অক্সিজেন দেওয়া হয়েছে অন্তুকে, শরীরে রক্তের পরিমাণও কম দেখা যাচ্ছে। আরিয়ান তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অন্য ডক্টরদের সাথে নিয়ে চিকিৎসা করে যাচ্ছে অন্তুর, যেন অন্তুকে বাঁচানো যায়। কিন্তু অন্তুর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গিয়েছে। মানুষরূপী পশুগুলো অন্তুর ধর্ষণের পরে তাকে বেশ কিছুক্ষণ ছুরি দিয়ে আঘাত করেছে। আরিয়ান একের পর এক ইনজেকশন পুশ করে যাচ্ছে অন্তুর শরীরে। বেশ কয়েক ব্যাগ রক্ত ইতিমধ্যে অন্তুর শরীরে দেওয়া হচ্ছে, কিন্তু তেমন সুবিধা হচ্ছে না। আরিয়ানের অবস্থা পাগলের মতো হয়ে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে অন্তুর অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছে। মেহবিন কাঁচের ফাঁক থেকে সবকিছু দেখে ভিড়ভিড়িয়ে বলে, সব আমার দোষ, আমার আজ অন্তর কিছু হয়ে গেলে আমি অন্তর মাকে কি করে জবাব দিব? আমিও তো দোষী। আমার বন্ধুটা আমার জন্য শেষ হয়ে যাবে, তাহলেও তো আমি খুনি। মেহবিনের কথা শুনে আরহাম মেহবিনের বাহু চেপে শান্ত গলায় বলে, এসব কি বলে যাচ্ছ মেহবিন? এখানে তোমার দোষ কোথায়? ওই ধর্ষকরা আজ অন্তর এই অবস্থার জন্য দায়ী, তার জন্য ওরা যথাযথ শাস্তি পাবে। কিন্তু ওদের টার্গেট তো অন্ত ছিল না আরহাম সাহেব, আমি ছিলাম। আমাকে বাঁচাতে গিয়ে অন্তর এই অবস্থা। আমি দোষী আরহাম সাহেব। অন্ত যদি না বাঁচে কি হবে আরহাম সাহেব? আমি অন্তর মাকে কি জবাব দিব? মেহবিন কথাগুলো বলতে বলতে মাটিতে বসে, মাথায় হাত দিয়ে চিৎকার করে কেঁদে উঠে। আরহামও মেহবিনের পাশে বসে মেহবিনের গালে হাত রেখে বলে, লিসেন মেহবিন, আমার কথা বোঝার চেষ্টা করো তুমি। এত কিছুর মধ্যে তোমার দোষ নেই। অন্তু অন্যায় করেছে বলে আজ তার এই দশা। হ্যাঁ, কিন্তু শেষ মুহূর্তে এসে নিজের ভুল বুঝতে পেরে নিজের জীবনের বিনিময়ে তোমাকে বাঁচিয়েছে। তাই ওই ধর্ষকদের সব ক্ষোভ অন্তুর উপর গিয়েছে। এতে তোমার দোষ নেই মেহবিন। প্লিজ নিজেকে এইভাবে দোষারোপ করো না। কিচ্ছু হবে না অন্তুর। আরিয়ান একজন গ্রেট ডক্টর। আরিয়ান তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অন্তুকে ঠিক বাঁচিয়ে নিবে। আমাদের শুধু মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিপদ যত বড় হবে প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। যে লোক তাতে সন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আরহামের কথা শুনে নিজের ভুল ভাবনা থেকে বেরিয়ে এলো মেহবিন। এখন তাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মেহবিন দেয়ালে পিঠ ঠেকিয়ে বলে, আরহাম সাহেব, আমার খুব কষ্ট হচ্ছে, একটু শান্তি লাগবে। আপনি কি আমায় সেই শান্তির সন্ধান দিতে পারবেন? প্রেয়সীর আবদার ফেলতে পারল না আরহাম। অকপটে বুঝে ফেলল মেহবিন এই মুহূর্তে ঠিক কি চাইছে। আরহাম সামান্য হেসে মেহবিনকে বুকে নিয়ে আলতো করে মেহবিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মেহবিন যেন অনেকদিন পরে শান্তির ঠিকানা খুঁজে পেল। কম ঝড় তো বয়ে যাচ্ছে না তাদের উপর দিয়ে। আজ আরহামের ভালোবাসার ছোঁয়ায় একটু একটু করে তাদের জীবনের ঝড় যেন থেমে যাচ্ছে। মেহবিন ঘুমের দেশে অজান্তেই তলিয়ে গেল। মেহবিনকে ঘুমিয়ে যেতে দেখে আরহাম মেহবিনকে কোলে নিয়ে আরিয়ানের কেবিনে থাকা ছোট্ট রেস্টরুমে শুইয়ে দিল এবং একজন নার্সকে মেহবিনের দায়িত্ব দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। হুট করেই তার নেত্রপল্লব ক্রোধে টকটকে লাল হয়ে গেল। আর যাদের জন্য মেহবিন এত কষ্ট পাচ্ছে, একটি মেয়ের জীবন আজ যাদের জন্য ঝুঁকিতে, তাদের সে কিছুতেই ছাড়বে না। মায়েরা অফিসে বসে মিসেস জুলির একের পর এক ফাইল চেক করে যাচ্ছে। তাকে রিমাইন্ডার নেওয়ার হয়েছে এবং সেই ছেলেগুলোকে মায়েরার পাশের রুমে রাখা হয়েছে, যেখান থেকে শোনা যাচ্ছে সেই ছেলেদের ভয়ঙ্কর আর্তনাদ। সেই আর্তনাদ শুনে মায়েরার অধরের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। অফিসার আরহাম হাসান তালুকদারের হাতে পড়েছে তারা। আরহাম তার কাঠের লাঠি দিয়ে সব কয়টা দর্শকদের ইচ্ছে মতো মেরে যাচ্ছে। যতবারই তার চোখের সামনে মেহবিনের অসহায় মুখশ্রী এবং অন্তুর সেই রক্তমাখার নিস্তেজ দেহখানা ভেসে উঠছে, ততবারই তার মস্তিষ্কে রক্ত চেপে উঠছে। অন্যান্য পুলিশেরাও আরহামের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠছে। আরহাম সেই মন্টুর বুক বরাবর লাথি মেরে গর্জন করে উঠে বলে, জানোয়ার, তোদের সাহস হলো কি করে আমার বউকে স্পর্শ করার? তোরা আমার ফুলের মতো পবিত্র বউকে কুলসিত করতে চেয়েছিলি। কাপুরুষটা তাকে কিছু করতে পারলি না বলে অন্তুর মতো মেয়েটাকে। আরহাম আর কিছু বলতে পারল না। পা থেকে মাথা অবধি নিজের ক্ষোভ ঝাড়তে লাগলো। ধর্ষকগুলো মার খেয়ে একেবারে রক্তাক্ত হয়ে নিস্তেজ হয়ে রয়েছে। আরহাম আরেকজনের চুলের মুঠি ধরে চিৎকার করে বলে, আজ তোদের এমন অবস্থা করব যেন তোদের অবস্থা দেখে কোনো অমানুষ যেন কোনো মেয়েকে দর্শন করা তো দূর, কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকানোর সাহস না পায়।
প্রায় টানা 2 ঘন্টার পরে আরহাম বেরিয়ে একজন সাব ইন্সপেক্টরকে নির্দেশ দেয়, ওদের কোনো রকম চিকিৎসা করানো হবে না, এইভাবেই পৌঁছতে থাকবে নরকের কিটগুলো। ওদের এই অবস্থার ছবি তুলে মিডিয়াতে পাঠিয়ে দিন, আমি ওদের ব্রেকিং নিউজ দিয়ে দেখতে চাই। গট ইট? অফিসার আরহামের আদেশ শুনে দ্রুত পাশের রুমে চলে যায়। আরহাম মায়রার কেবিনে গিয়ে বসে। মায়রা এক পলক আরহামের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মিসেস জুলিকে জিজ্ঞাসাবাদ কি তুমি করবে আরহাম? তিনি পাশের রুমেই অপেক্ষা করছেন। আরহাম বাঁকা হেসে জবাব দেয়, অবশ্যই ওনার সাথে আমার বিশেষ জিজ্ঞাসাবাদ পর্ব সারতে হবে, অনেক পুরনো হিসাব চুকাতে হবে, তাই না? আজ যা কিছু হয়েছে সবকিছুর জন্যে ওই জঘন্য মহিলাটি দায়ী। অন্তত মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তিনি দিনের পর দিন অন্তকে ইউজ করে গিয়েছে, আমার থেকে আমার প্রেয়সীকে কেড়ে নিতে চেয়েছে। আজ ওনাকে সবকিছু জবাব দিতে হবে বলে আরহাম উঠে দাঁড়ায়। আরিয়ান হতাশ হয়ে অন্তুর পাশে বসে পড়ে। অন্তুর অবস্থা অবনতির দিকে। অন্যান্য ডক্টররা এক প্রকার হাল ছেড়ে দিয়েছে। অন্তুর বেঁচে থাকার আশা একেবারেই নেই। আরিয়ান তা বুঝতে পেরেও মানতে চাইছে না। আরিয়ান অন্তুর হাত ধরে কান্না মিশ্রিত গলায় বলে উঠছে, অন্তু কেন করলে এমন? কি অদ্ভুত দেখো, আজ এত কিছুর পরেও তোমার উপর বিন্দুমাত্র ঘৃণা আসছে না। কতজনই বা পারে নিজের ভুলটাকে এইভাবে শুধরে নিতে, নিজের জীবনের বিনিময়ে অন্যকে বাঁচিয়ে তুলতে? সত্যি তুমি অনন্য। একবার চোখ মেলে তাকাও। আরিয়ান কথাটি বলেই পরম যত্নের সাথে অন্তুর মাথায় হাত বোলায়। মেয়েটি নিজের মায়ের জন্য মিসেস জুলির কথায় এতদিন কাজ করে এসেছে, তবুও শেষ পর্যন্ত নিজের ভুলটাকে বুঝে মেবিনকে বাঁচিয়ে নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অন্তুর জন্মের সময় তার বাবা মারা যায়। ছোট থেকে একা মাকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছে সে। নিজে কষ্ট করে টিউশনি করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। আরিয়ানের মনের সবটুকু জুড়ে অন্তু এই কয়েকদিনে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছিল। অন্তু যেদিন প্রথম আরিয়ানের বাসায় এসেছিল তখনই আলাদা এক ভালো লাগা কাজ করেছিল অন্তুর প্রতি আরিয়ানের। আজও সেই কথা মনে পড়ে গেলে অধরের কোণে মুচকি হাসি ফুটে উঠে আরিয়ানের। আরিয়ানকে বোকা বানাতে গিয়ে নিজেই মেঝেতে গিয়ে পড়ে গিয়েছিল অন্তু। তা দেখে আরিয়ানের সেই কি হাসি, বাঁকা দাঁতের হাসি সৌন্দর্যে সেদিন অন্তু মুগ্ধ হয়ে গিয়েছিল। অথচ আজ সেসব দিন অতীত, সুখময় এক অতীত। আরহাম মিসেস জুলিকে যেখানে রাখা হয়েছে সেখানে যায়। আরহামকে দেখে তাচ্ছিলের এক হাসি দেয় মিসেস জুলি। আরহামের আঁখি জোড়া দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে। মহিলা না হলে এতক্ষণে মিসেস জুলিকে গলা টিপে মেরে দিত। আজ মিসেস জুলির মতো জঘন্য মহিলার জন্য এতগুলো জীবন বিপন্ন। আরহাম এবং মেবিন এতদিন আলাদা ছিল, এমনকি অন্তুর এমন করুণ পরিণতির জন্য মিসেস জুলিই দায়ী। আরহাম মিসেস জুলির সামনে দাঁড়িয়ে হাত মুঠো করে শক্ত গলায় বলল, কেন আপনার নোংরা গেমে অন্তুর মতো মেয়েকে ইউজ করলেন? আজ মেয়েটার মৃত্যুর পথযাত্রী। আরহামের প্রশ্নে মিসেস জুলি বলে ওঠে, বেচারি অন্ত ভেবেছিল আমি শুধু তোমার থেকে মিহিবিনকে আলাদা করতে চাই বলে মিহিবিনকে নিজের কাছে নিয়ে আসবো। তাই তো টাকার বিনিময়ে আমার হয়ে এতদিন ধরে কাজ করে এসেছে। কিন্তু যখনই সে জানতে পারে আমি মিহিবিনকে মেরে ফেলবো, বন্ধুত্বের টানে একেবারে ছুটে এসে আমার সব প্ল্যানে জল ঢেলে দেয়। ব্লাডি গার্ল। তাই আমার ছেলেরা তাকে তার যথার্থ শাস্তি দিয়েছে। আরহাম খেপে গিয়ে টেবিলের জোরে বাড়ি দিয়ে বলে, এতটা জঘন্য মানুষ কি করে হয়? নিজের ভাইয়ের মেয়েকে শেষে কিনা আপনি ধর্ষণ করিয়ে মেরে ফেলতে চাইছিলেন? এতটা নির্মম কি করে হলেন আপনি? আপনাকে নিজের খালা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। মিসেস জুলির সঙ্গে সঙ্গে চেঁচিয়ে জবাব দেয়, ত্রিশার ভাইয়ের মেয়ে? হ্যাঁ, ওই মেয়ে কোনো আমার ভাইয়ের মেয়ে না। আফজাল হোসেন আমার সৎ ভাই, আর ওই মেহবিন আমার সৎ ভাইয়ের মেয়ে। তোমার মাও তো আমার সৎ বোন। সৎ কখনো আপন হয় না। শুধুমাত্র আমি নিজের পছন্দে পালিয়ে বিয়ে করেছি বলে আমাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আকবর। আমি দ্বিতীয় পক্ষের ছিলাম বলে তোমার মা মামারা সব সময় নিজেদের কর্তৃত্ব ফলাতে চেয়েছে আমার উপর। সেটা আপনার ভালোর জন্যই করা হয়েছিল মিসেস জলি। আপনি একজন ড্রাগ ডিলারের হাত ধরে পালিয়েছিলেন। সে অসৎ মানুষের সাথে থেকে আপনিও আজ এমন এক জঘন্য পর্যায়ে চলে গিয়েছেন। লজ্জা করে না? এত বড় অপরাধ করেও এইভাবে চেঁচিয়ে যাচ্ছেন। মিসেস জুলি অট্টহাসিতে ফেটে পড়ে। আরহাম শক্ত মুখে দাঁড়িয়ে রয়েছে, রাগে তার হাত পা কাঁপছে। মিসেস জুলি হঠাৎ হাসি থামিয়ে বললেন, দিলারকে আমি ভালোবাসতাম। দিলার আমার ভালোবাসা পেয়ে একটু একটু করে ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু তুই কি করলি? আমার দিলারকে মেরেই ফেললি। এমনকি আমার 10 বছরের ছেলেকেও মেরে ফেললি তুই। তখন মনে হয়নি আরহাম তোর খালা কিভাবে বাঁচবে স্বামী সন্তান ছাড়া, ভালোবাসা ছাড়া? না ওই আফজাল হোসেন ভেবেছে, না তুই ভেবেছিলি। আফজাল আমাকে সাহায্যও করেনি, কারণ আমি তার অমতে বিয়ে করেছি। আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছিলি তোরা। তাই আমি তোদের সব থেকে কাছের মানুষ মিহিবিনকে শেষ করে দিতে চেয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম কাছের মানুষের মৃত্যু ঠিক কতটা কষ্ট দেয়, কতটা গভীর যন্ত্রণা হয়। আমার আজও মনে পড়ে আমার বুক শূন্য করে
আমার ছোট্ট ছেলেটার লাশ আমাদের বাড়িতে এসেছিল। একদিকে দিলারের লাশ, আরেকদিকে আমার ছেলের লাশ। আমার কি অবস্থা হয়েছিল সেদিন? আচ্ছা, আমার ছোট ছেলেটা কি করেছিল? কেন তাকে মেরেছিস তুই? মিসেস জুলির কথা শুনে আরহামের মনে পড়ে যায় 3 বছর আগের কথা। গোপন সূত্রে সে জানতে পেরেছিল দিলার আজ বড় মাফিয়া রিকের সাথে ডিল ফাইনাল করতে এসেছে শহরের এক ক্লাবে। রিকের সাথে এক পর্যায়ে বেশ ঝামেলা হয় দিলারের সাথে তার ছোট্ট ছেলেটিও ছিল। দিলারকে মারতে গিয়ে তখন দিলারের ছেলের উপর গুলি ছুড়ে রিক। তখন পাগল প্রায় হয়ে রিকের উপর পাল্টা গুলি চালায় দিলার। উপর মহলের নির্দেশে আরহামরা সেখানে গিয়ে আক্রমণ করে, কিন্তু দিলার পালিয়ে যেতে নিলে আরহাম তাকে এনকাউন্টার করে। তখন সেই গুলিতে মারা যায় দিলার। কিন্তু রিকের লোকরা মিসেস জুলিকে ভুল তথ্য দিয়েছে যে দিলারের সাথে তাদের ছেলেকেও আরহাম মেরেছে। আরহাম কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলে, দিলার তার অন্যায়ের জন্য শাস্তি পেয়েছে, কিন্তু ইরাককে আমি মারিনি। আপনি এতদিন ভুল জেনেছেন, রিক মেরেছিল ইরাককে। মিসেস জুলি আরহামের দিকে তাকাতে আরহাম মাথা নাড়িয়ে ঘৃণার সুরে বলে উঠে, একজন অপরাধীর জন্য এতদিন ধরে কম পাপ করেননি আপনি। ভুলটাকে পুঁজি করে আমার প্রেয়সীকে টার্গেট করে আমাদের শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু দিন শেষে আদৌ কি পেলেন আপনি? একজন মেয়ে আজ তার জীবন হারাতে চলেছে শুধুমাত্র আপনার জন্যে। আমি আপনার সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, জেলে আজীবন একরাশ মানসিক অশান্তি নিয়ে পচে মরবেন আপনি। কথাটি বলে আরহাম বেরিয়ে যায় গটগট পায়। অপরদিকে মেহবিন নামাজে দুহাত তুলে মোনাজাত করে আল্লাহর দরবারে অন্তুর জন্য দোয়া করে। অতঃপর নিজেকে শান্ত করে ধীর পায়ে অন্তুর কেবিনের দিকে যায়। অন্তু যা করেছে তারপর তার উপর কোনো প্রকার ঘৃণা নেই মেহবিনের। নিজের জীবনকে বিপন্ন করে মেহবিনকে বাঁচিয়েছে সে। অন্তুকে দেখার শক্তিটুকু পাচ্ছে না সে কেবিনের বাইরে দাঁড়িয়েই আশপাশে তাকাচ্ছে। তার আঁকিজোড়া শুধুমাত্র তার আরহাম সাহেবকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে একজোড়া ভরসার হাত খুঁজে পেল মেহবিন। আরহাম এসে শক্ত করে মেহবিনের হাতখানা মুঠোয় ভরে নিল। আরহামকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল মেহবিন। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে সে বলে উঠল, আরহাম সাহেব, অন্তু। আর কিছু বলতে পারল না সে। সময়ের সাথে সাথে তার কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। আরহাম মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো চিন্তা করো না প্রেয়সী। আজ অন্তুর অবস্থার জন্য যারা দায়ী, যাদের জন্য এতদিন আমরা কষ্ট পেয়েছি, আলাদা থেকেছি, আজ সকলকে তোমার আরহাম সাহেব শাস্তি দিয়েছে। মিসেস জুলি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব। আরহামের কথা শুনে কিছুটা হলেও শান্ত হলো মেহবিন। তাদের কথার মাঝে একজন মধ্যবয়স্ক মহিলা দৌড়াতে দৌড়াতে মেহবিনের কাছে ছুটে আসে। তিনি সম্পর্কে অন্তুর মা। অন্তুর মাকে দেখে মেহবিন অন্তুর মায়ের হাত ধরে বলে, আমি নিউজ দেখেছি মা। আমি কি করে না এসে থাকতে পারি বলো? ছোটবেলা থেকেই কম কষ্ট করেনি আমার মেয়ে। সে আজ মৃত্যু পথযাত্রী। আজ আমার মেয়ে সমাজের কাছে ধর্ষিতা। আমি কি করে সহ্য করব মেয়ের এই দশা? অন্তুর মা কাঁদতে কাঁদতে বলেন। অন্তুর মায়ের কথা শুনে মেহবিন কি বলবে বুঝতে পারে না। আজ অন্তু তাকে না বাঁচালে সেও আজ ধর্ষিতা রূপে সমাজে কাজে পরিচিত পেত। তখন কেমন হতো তার জীবন? অন্তুর মা ফের বলে, মেহু মা, আরহাম বাবা, আমাকে তোমরা আমার মেয়ের কাছে দয়া করে নিয়ে যাও। অন্তুর মায়ের কথায় অন্তুর মাকে কেবিনে নিয়ে আসা হয়। আরিয়ানকে অন্যান্য ডক্টররা বুঝাতে বুঝাতে ক্লান্ত, কিন্তু আরিয়ান কিছুতেই বুঝতে চাইছে না যে অন্তু বাঁচবে না। ডক্টর সৌভিক বলে, ডক্টর আরিয়ান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওনার শরীর থেকে অনেক ব্লাড লস হয়ে গিয়েছে, ওনাকে বাঁচানো সম্ভব নয়। সৌভিকের কথা শুনে মেহবিক থমকে যায়। অন্তুর মা মুখ চেপে কেঁদে ওঠে। অন্তু, এই অন্তু, দয়া করে চোখ খোলো লক্ষ্মীটি। দেখো, কেউ তোমার উপর রেগে নেই। সবাই তোমাকে ভালোবাসবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখনো বলা হয়ে ওঠেনি, তবে আজ বলছি। হ্যাঁ, আমার মনের গহীনে অন্তু নামক মেয়েটি বসবাস করে, যে হুট করেই ঝড়ের মতো আমার জীবনে এসেছিল, কিন্তু আমি তাকে ঝড়ের মতো হুট করে আমার জীবন থেকে বিলীন হয়ে যেতে দিব না। আরিয়ান কথাটি বলে কেঁদে ফেলে। আরহামকে আরিয়ানের কাঁধে হাত রাখে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে তার ভাই অন্তুকে। সে নিজে উপলব্ধি করেছে ভালোবাসার মানুষকে হারানো যন্ত্রণা কতটা তীব্র। তখনই অন্তু হুট করে মৃদু মৃদু করে আঁখি জোড়া মেলে তাকায়। মেবিন তা দেখে খুশি হয়ে বলে, সবাই দেখো, অন্তুর জ্ঞান ফিরেছে। আরিয়ানও তা দেখে খুশি হয়। অন্তুর হাত ধরে বলে ওঠে। অন্তু মেবিনকে হাত বাড়িয়ে ডাকে। মেবিন অন্তুর কাছে গিয়ে অন্তুর কপালে চুমু দিয়ে বলে, এখন সব ঠিক হয়ে যাবে অন্তু। তুই আমার জন্য যা করলি, এখন তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। অন্তু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আমি আমার বেইমানির শাস্তি পেয়েছি মেহু। তুই আমাকে সবসময় ভালোবেসেছিস, কিন্তু আমি শেষে তোকেই বিপদের মুখে ঠেলে দিলাম। প্লিজ অন্তু, এসব কথা বাদ দাও, অনেক হয়েছে তো। আরহামের কথায় অন্তু বলে ওঠে, না,
আরহাম ভাইয়া আমাকে বলতে দিন, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনারা বড় মনের মানুষ, তাই আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার হয়ে শুধু একটা উপকার করবেন আপনারা, আমার অসুস্থ মাকে দেখে রাখেন। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। এসব কথা বলা মানে কি? কিচ্ছু হবে না তোমার। আমি একজন ডক্টর হয়ে বলছি তোমায়। আরিয়ানের কথা কিন্তু আলতো হেসে জবাব দেয়, সময় আজ বড্ড কম আরিয়ান ভাইয়া। অন্তুর কথা শুনে সকলে অবাক হয়ে ওঠে। সময় কম মানে? কিচ্ছু হবে না তোমার। আমি তোমায় আগলে রাখবো আমার মনের গহীনে, রেখে দেবো আজীবন। আমি তো সব সময় আপনার মনের গহীনে ছিলাম, আছি, আজীবন থেকে যাব। এখন আমাকে আমাদের ক্ষণিকের ভালোবাসার স্মৃতিকে নিয়ে বিদায় নিতে হবে। বিচ্ছেদ যে আসন্ন। আমাদের ভালোবাসার কাছে দুনিয়ার সকল বিচ্ছেদ ফিকে হয়ে যাবে অন্তু। তুমি থেকে যাও শুধু। থেকে গেলাম আপনার হয়ে, কথা দিলাম। আমি না থাকলেও আপনি সর্বদা আমায় ক্ষণে ক্ষণে প্রাকৃতের মাঝে উপলব্ধি করবেন। ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি আপনাকে। আমি বেইমানি করলেও আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না আরিয়ান ভাইয়া। আরিয়ান শুধু চুপচাপ হাত মুঠো করে অন্তুর কথা শুনে যাচ্ছে। হুট করে অন্তুর শ্বাসকষ্ট বেড়ে যায়, চোখ মুখে ভয়ঙ্কর অন্ধকার হানা দিচ্ছে। মৃত্যু যে আজ তার আসন্ন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবুও বহু কষ্টে সে আরিয়ানের দিকে হাত বাড়িয়ে অনুনয়ের সুরে বলে, শেষবারের মতো আমায় একটু ভালোবাসা দিবেন আরিয়ান। আমার চেয়ে আপনার ভালোবাসার বড্ড বেশি প্রয়োজন। আরিয়ান ছুটে গিয়ে শক্ত করে অন্তুকে বুকে জড়িয়ে পরম ভালোবাসা নিয়ে ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বিড়বিড়িয়ে বলে, তোমায় আমি হৃদ মাঝারে আবদ্ধ করে দেব, কোথাও যেতে পারবে না তুমি। অন্তু মুচকে এসে আরিয়ানের শার্টের কলার চেপে ধরে আস্তে আস্তে আরিয়ানের বুকে ঢলে পড়ে। তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে, হৃদস্পন্দন থেমে যায়। আরিয়ান তা উপলব্ধি করতে পারে। আরিয়ানের আখি জোড়া বেয়ে টুপটুপ করে জল অন্তুর নিবদ্ধ আখি জোড়াতে গড়িয়ে পড়ে। মেয়ের মৃত্যুতে অজ্ঞান হয়ে পড়ে অন্তুর মা। আরহামও মাথা চেপে বসে পড়ে। মেবিন স্তব্ধ হয়ে পড়ে। মায়েরা এসে এমন দৃশ্য দেখে কেঁদে ফেলে। আরিয়ান অন্তুর নিথর দেহকে আঁকড়ে ধরে বসে থাকে। হুট করে কারো হাতের শীতল স্পর্শে কেঁপে উঠতেই নিজের শাড়ি খামচে ধরল মেবিন। আখিজোড়া অদ্ভুত ভালো লাগা নিয়ে নিবদ্ধ করে ফেলল, কারণ সে জানে বরাবরের মতো তার সামনে তার ভালোবাসা মানুষ তার আরহাম সাহেব রয়েছে। আরহাম হাত বাড়িয়ে মেবিনের ললাটে চুমু দিয়ে ললাটের টিপখানা ঠিক করে দিল। হলুদ রঙের শাড়ি তার সাথে কাঠগোলাপের গয়নাতে অপরূপ শুভ্রের ন্যায় সৌন্দর্য ফুটে উঠেছে তার প্রেয়সীর মুখশ্রীতে। মুখে নেই কোনো আলাদা কৃত্রিম সাজের ছোঁয়া। আরহামের নির্দেশে মেহবিনের মুখশ্রীতে কোনো প্রকার কৃত্রিম মেকআপের প্রলেপ দেওয়া হয়নি। সাধারণ সাজের মাঝেই অসাধারণ সৌন্দর্য ফুটে ওঠে মেহবিনের। আজ মেহবিন এবং আরহামের গায়ে হলুদ। হ্যাঁ, আজ শত বাধা অতিক্রম করে আবারও এক হতে চলেছে তারা। অন্তু মারা যাওয়া 3 মাস পেরিয়ে গেছে। 3 মাসে মেহবিন নিজের বাড়িতেই ছিল, তার বাবার সাথে, কারণ সামনে তার ইয়ার চেঞ্জ পরীক্ষা ছিল। শিরিন বেগম ঠিক করেছিলেন পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ঘরের বউকে স্বীকৃতি দিয়ে ঘরে তুলবেন। অন্তু চলে যাওয়াতে সকলের মনের উপর বেশ প্রভাব পড়েছিল। বিশেষ করে আরিয়ানের উপরে বেশ ক্ষতিকর প্রভাব পড়ে। সে এক প্রকার ছন্ন ছাড়া হয়ে গিয়েছে। যদিও সকলের সামনে নিজেকে ঠিক দেখালো, দিন শেষে রাতের অন্ধকারে অন্তুর বিরহে তার বুক কেঁদে ওঠে। অব্র অস্ট্রেলিয়াতে চলে গেছে। সেই ধর্ষক এবং মিসেস জুলি এখনও জেলে। তাদের রায় এখনও আদালত দেয়নি, তবে কেস চলছে। সব মিলে সকল প্রতিকূলতাকে কাটিয়ে আরহাম এবং মেবিনের কালকে আবারও বিয়ে সম্পূর্ণ হবে। মেবিনের ঘরে তার কাজিনেরা তাকে সাজিয়ে চলে গিয়েছে। তখন সকলের অগোচরে সেখানে হুট করে আরহাম চলে আসে। আরহামের ছোঁয়ায় মেবিন লজ্জায় মুখ ফিরিয়ে চলে যেতে নিল। আরহাম মেবিনের হাত খাপ করে ধরে। তার মুখ মেবিনের কানের নিকট দিয়ে ফিসফিসে আওড়ালো, ওগো হৃদয় হরণী, আমার হৃদয়খানা চুরি করে পালিয়ে যাচ্ছ? বলে যেও না, অফিসার আরহামের চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয়। আমি চুরি করেছি আপনার হৃদয়? ইস, বললেই হলো। মেবিন কিছুটা তুতলিয়ে কথাটি বলে। মেয়েদের দিকে তাকিয়ে বলল। আরহাম মেবিনকে টেনে মেবিনের ললাটে থাকা কেশগুলো আলতো করে সরিয়ে কানে গুঁজে দিয়ে বলল, চুরি তো অবশ্যই করেছ, তাও আবার বিরাট চুরি, হৃদয় হরণের মতো চুরি। এর শাস্তি বেশ কঠিন হবে কিন্তু। সামান্য হৃদয়টুকুই তো চুরি করেছি, তাতে কি এমন মহাভারত অসাধ্য হয়ে গেছে শুনি? মেবিন মুখ বেঁকিয়ে প্রশ্ন করলো আরহামকে। আরহাম আলতো হেসে জবাব দিয়ে বলল, বেশ বিরাট ক্ষতি হয়ে গিয়েছে ম্যাম। আমার হৃদয় জুড়ে আপনি এমনভাবে বিচরণ করছেন, আমার সাধ্যি নেই আপনাকে দূরে সরানোর। মেবিন চুপ থাকলে আরহাম আবারও বলে ওঠে,
কখনো ছেড়ে যেও না প্রেয়সী, তুমি যে আমার ব্যক্তিগত সুখ। মেহবিন আরহামের বুকে মাথা রেখে উত্তর দেয়, কখনো ছেড়ে যাব না। মৃত্যু ব্যতীত কেউ আপনার থেকে আমায় আলাদা করতে পারবে না। দরজার উপাস থেকে ডাক পড়তেই আরহাম এবং মেহবিনের হুঁশ ফিরে আসে। সকল কাজিনেরা মেহবিন এবং আরহামকে একত্রে দেখে হুহা করে হেসে ওঠে। একজন হাসতে হাসতে বলে, কি আরহাম ভাই, বউকে না দেখে থাকতে পারছো না? আর এক দফা সবাই হেসে উঠল। মেহবিন তৎক্ষণাৎ আরহামকে ছেড়ে দিয়ে শাড়ির আঁচল ধরে বারবার মুচড়ে যাচ্ছে হাত। আরহাম নিচের দিকে তাকিয়ে আলতো করে মুচকি হাসে। মেহবিন এক পলক সেই হাসির দিকে তাকায়। আরহামের আলতো মুচকি হাসি যেন তার সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করে তুলেছে। আরহাম এবং মেহবিনকে স্টেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু আরহাম বায়না ধরেছে তার বউকে সে সর্বপ্রথম হলুদ লাগিয়ে দেবে। আরহামের আবদারে সে আলতো করে মেহবিনের ললাটে সামান্য হলুদ ছুঁয়ে দিয়ে চুমু দিয়ে দেয়। সকলে তা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। মেহবিন তাকে আর এক দফা লজ্জা পেলেও আরহামের তাতে বিন্দু মাত্র লজ্জাও নেই। সে তো হাতে হাত দিয়ে তার লজ্জাবতী বউকে দেখতে ব্যস্ত। আরহাম ফিসফিস করে শুধায়, ওগো আমার লজ্জাবতী, এখনই সব লজ্জা পেয়ে বসলে বুঝি চলবে? বাসরাতের জন্যও তো কিছু মনের কুঠিরে জমিয়ে রাখতে পারো, তাই না? আরহামের শীতল কথাগুলো শুনে শরীরে এক আলাদা শিহরণ বয়ে যাচ্ছে মেহবিনের। আজই যেন লজ্জায় মেরে ফেলবে আরহাম নামক অসভ্য লোকটি। সকলে একে একে এসে মেহবিন এবং আরহামকে হলুদ লাগিয়ে যাচ্ছে। দূর থেকে এমন সুন্দর দৃশ্য উপভোগ করে যাচ্ছে অন্য একজন। দুজনকে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে মায়েরা। সাদা কাতান শাড়িতে বেশ সুন্দর লাগছে তাকে। খোপা করে চুলে নেই কোনো ফুলের সাজ। থাকবে কি করে? সে একসময় যাকে নিজের খোপাতে ফুল গুজে দেওয়ার অধিকার দিতে চেয়েছিল সে আজ অন্য কারো। না চাইতেও বুকটা হাহাকার করে ওঠে মায়েরার। চিৎকার করে কাঁদতে চায় আঁখি জোড়া। তবুও প্রিয় মানুষটিকে সুখে দেখে নিজের কাছে ভালো লাগছে তার। সে নিজের ভালোবাসার মানুষকে না পেলেও তার ভালোবাসার মানুষ তার ভালোবাসাকে পেয়েছে। মায়েরা স্টেজে যাওয়ার ধৈর্যটুকু পাচ্ছে না। সেখানে গেলে যদি কেঁদে ফেলে, সকলে যদি টের পেয়ে যায় তার মনের গহীনে যে রয়েছে সে আর কেউ নয়, স্বয়ং আরহাম, তখন ব্যাপারটা কেমন হবে? তা অত্যন্ত জঘন্য হবে। মায়েরা, আরহাম, এমনকি মেহবিনও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবে। তাই দূরেই দাঁড়িয়ে থাকে মায়েরা। শিরিন বেগম এবং আকবর হোসেন নিজের ছেলে মেয়েকে একসাথে দেখে বেশ খুশি। অবশেষে তারা এক হতে চলেছে, কিন্তু শিরিন বেগমের চিন্তা এখনও শেষ হয়নি। আরিয়ানের অবস্থা তাকে ভাবাচ্ছে। ছেলেটা হসপিটালে পড়ে থাকে সারাদিন। রাতে দেরি করে বাসায় ফিরে সেই সকালে বেরিয়ে পড়ে। শুধুমাত্র নিয়ম করে মাকে ওষুধ খাইয়ে চলে যায়। তার প্রাণবন্ত ছেলেটা হুট করে কেমন ছন্নছাড়া হয়ে গেল। নিজের বেস্ট ফ্রেন্ড মেহবিন এবং নিজের বড় ভাইয়ের গায়ে হলুদের প্রোগ্রামে থাকার তার সময় হলো না। এত ব্যস্ত সে। যদিও সব তার অজুহাত। তিনি জানেন তার ছেলে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এদিকে তার হাতেও সময় কম। শরীর দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। বড় ছেলেটি সংসার হলেও ছোট ছেলেটি কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তিনি। রাত প্রায় 3টার দিকে নিজের গাড়ি নিয়ে বাড়ির গেটে প্রবেশ করে আরিয়ান। বিয়ে বাড়ির সন্ধ্যায় ফুটে উঠেছে তালুকদার বাড়িতে। এত রাতেও কি সুন্দর আলোর রেশ চকচক করছে পুরো বাড়িতে। গভীর রাত হওয়া সকলে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। অন্ধকারের তীব্র যন্ত্রণা শুধু আরিয়ানের মনেই বিষাদের দাগ কেটে ফেলেছে। আরিয়ান কিছুক্ষণ আগে অন্তুর মাকে নিজে গিয়ে দেখে এসেছে। ভদ্রমহিলাকে নিজের মায়ের মতো যত্ন করে নিজের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। আরিয়ান নিজের কক্ষে যায় না। তাদের বাগানের ধারে কাছে একটা সুইমিং পুলের সামনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে মৃদু মৃদু বাতাস এসে তাকে ছুঁয়ে দিচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তবুও সে ঠাঁই নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বারংবার অন্তুর কথা মনে পড়ছে তার। অনেক ভালোবেসে ফেলেছিল তাকে। তার কথা মতে প্রকৃতির মাঝেই নিজের মনের গহীনে থাকা প্রিয়াকে খুঁজে বেড়ায় আরিয়ান। উপলব্ধি করে গভীরভাবে। আরিয়ান কিছুক্ষণের জন্য আঁখি জোড়া বন্ধ করলেও তার আঁখি জোড়ায় ভেসে ওঠে অন্তুর হাসি মাখা স্নিগ্ধ মুখশ্রীখানা। বারান্দায় দাঁড়িয়ে এক হাতে কফি নিয়ে বৃষ্টি উপভোগ করছিল মায়েরা। আরহামের বিয়ে উপলক্ষে সে এখন আরহামের বাড়িতে রয়েছে। কিন্তু যতই ভালো থাকা নাটক করুক, দিন শেষে আরহামকে হারানোর বেদনায় তার বুকটাও হু হু করে কেঁদে ওঠে। তখনই তার চোখ যায় বাগানে থাকা একজন বেদনাদায়ক প্রেমিকের দিকে। মৃত্যু প্রেমিকার শোকে একেবারে ছন্নছাড়া হয়ে গেছে মানুষটি। মায়েরার মনে পড়ে যায় আরিয়ান আগে কত ঝগড়া করতো, কত হাসাতো সকলকে। সেই দিনগুলো বড্ড মিস করছে সে। সেই চঞ্চল ছেলেটি এমন বিষাদময় পরিণতি না হলেও পারত। মায়েরা আকাশের পানে তাকিয়ে বল, কি অদ্ভুত না, সৃষ্টিকর্তা চাইলেই মিলন ঘটিয়ে দিতে পারত তাদের, অথচ তা ঘটল না। তার বদলে লিখে রাখলো এক বিষাক্ত বিচ্ছেদের যন্ত্রণা। সেই একই যন্ত্রণায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমিও। কি চাইছে তবে সৃষ্টিকর্তা? আরিয়ানের জন্য বড্ড খারাপ লাগছে মায়েরার। সে এক পা দুপা করে বাগানের দিকে এগিয়ে গেল, হাতে তার ছাতা। তখনই শুনতে পেল আরিয়ানের মনের গহীনের ক্ষতটির আর্তনাদ। হ্যাঁ, আজ ছেলে হয়েও সে কাঁদছে। সেদিন অন্তুর মৃত্যুতে সে কাঁদেনি। শক্ত পাথরের ন্যায় অন্তুর লাশ বুকে নিয়ে বসেছিল, তবে আজ সে কাঁদছে। কাঁদতে কাঁদতে অন্তুকে অনুভব করে বলছে,
যাকে কিনা আমি শূন্য, যার বিরহে দহনে আমার হৃদয়খানা ছাড়খাড়। অদ্ভুত হলেও সত্যি আমার মনের গহিনী রয়েছে সে। মায়েরা কি মনে পড়ে যেন আরিয়ানের কাঁধে হাত রাখলো। মায়েরা কাঁধে হাত রাখতে আরিয়ানের সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে মায়েরাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন সেই মুহূর্তে জড়িয়ে ধরা একটা মানুষের খুঁজে বেড়াচ্ছিল। মায়েরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অজান্তেই তার হাত আরিয়ানের পিঠে চলে যায়। আরিয়ান মায়েরাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে এবং বিড়বিড়িয়ে বলছে, কেন আল্লাহ আমার থেকে আমার অন্তকে কেড়ে নিল? ও তো নিজের ভুলের শাস্তি পেয়েছিল, তাই না? তবে আল্লাহ কেন এত বড় শাস্তি ওকে দিল? আমিও যে বড্ড শাস্তি পেয়ে যাচ্ছি। আমি পারছি না অন্তকে ছাড়া থাকতে। প্লিজ ফিরে এসো অন্তু। আরিয়ানের আত্মনাদে মায়েরার আঁখি জোড়া বেয়েও জল গড়িয়ে পড়ছে। আরিয়ান বেশ কিছুক্ষণ পর কান্না থামে যখন উপলব্ধি করেছে সে আবেগে মায়াকে জড়িয়ে ধরে রেখেছে। তৎক্ষণাৎ সে মায়েরাকে ছেড়ে দিল। নিজে মাথা নুইয়ে বিনয়ের সহিত কিছুটা অপরাধী ন্যায় বলে, সরি মায়েরা, প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি আসলে... আরিয়ানকে থামিয়ে আরিয়ানের দিকে একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, সমস্যা নেই, আমি বুঝেছি। এই নাও ছাতাটা। ভিজে গিয়ে কিন্তু জ্বর এসে পড়বে, তখন তোমার ভাই নিজের বিয়ে ফেলে তোমার পেছনেই ছুটে বেড়াবে, বিশেষ করে তোমার অসুস্থ মা। লাগবে না, কোনো জ্বর টর আসবে না আমার। তুমি এখন চলে যাও, আমি নিজেকে ঠিক সামলে নিতে পারবো। আরিয়ান কিছুটা বিরক্ত নিয়ে কথাগুলো বলে পকেট থেকে সিগারেট বের করে নিলে মায়েরা তা নিয়ে দ্রুত ফেলে দেয়। আরিয়ান মায়েরার এমন আচরণে চরম ক্ষিপ্ত হয়ে যায়, খেপে গিয়ে বলে, সমস্যা কি তোমার? বলছি না চলে যেতে। সমস্যা তো অবশ্যই রয়েছে। ডক্টর হয়ে হেলথের জন্য ক্ষতিকর সিগারেট খাবে, তা তো মোটেও ঠিক না। অনেক সময়টা পেরিয়ে গিয়েছে, এখন তো নিজেকে সামলাও। তোমার মতো আমিও বলতে গেলে একই সিচুয়েশনে রয়েছি। যদিও তোমার যন্ত্রণা তীব্র, কিন্তু আমার অবস্থা দেখো। তুমি তাও এই ভেবে বেঁচে রয়েছ তোমার প্রিয় মানুষটি বেঁচে নেই বলে। থাকে তুমি হারিয়েছ, কিন্তু আমার ভালোবাসার মানুষ তো বেঁচে থেকেই আমার হলো না। সে কাল হবে অন্য কারো। ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাওয়ার ব্যথা সহ্য করেও কিন্তু আমি দিব্যি নিজেকে ঠিক রেখেছি। তাহলে তুমি কেন পারবে না? আন্টির অবস্থা দেখেছো তুমি? মানুষটা তোমার সুখে কাতর, প্রায় লাস্ট স্টেজে আছে এখন উনি। ওনার শেষ সময়ে যদি তিনি মানুষকে অশান্তিতে ভোগেন, সেটা ওনার জন্য কতটা ক্ষতিকর হবে বুঝতে পারছো তুমি? নিজের জন্য না হলেও নিজের মা, নিজের পরিবারের জন্য নিজেকে এবার একটু সামলাও দয়া করে। মায়েরার কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সে। সত্যি তাকে এবার নিজেকে সামলাতে হবে। অন্তুকে সে আজীবন মনের গহীন রেখে দিবে, কিন্তু নিজের পরিবারের জন্য হলেও তাকে এগিয়ে যেতে হবে, সামলাতে হবে নিজেকে। সে হাত বাড়িয়ে মায়েরার থেকে ছাতা নিয়ে নেয়। মায়েরাকে ভিজতে দেখে সে নিজেও মায়েরার মাথায় ছাতা ধরে। মায়েরা আলতো হাসে। দূর থেকে নিজে বারান্দায় দাঁড়িয়ে সমস্ত কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করেন শিরিন বেগম। অনেক বড় পাথর যেন বুক থেকে সরে গেল তার। অজান্তে মুচকি হাসি দেন তিনি। তার ছন্ন ছাড়া ছেলেটি জীবনের ছন্ন ফিরিয়ে দিতে অবশেষে মহান আল্লাহ তাআলা কাউকে পাঠিয়ে দিলেন। আর কোনো চিন্তা নেই তার। বৃষ্টির মাঝে আরহামের কথা বেশ মনে পড়ছে মেহবিনের। বৃষ্টি আসলেই যেন অজানা এক লজ্জা তাকে ঘিরে ধরে। 2 মাস আগেই সে বৃষ্টি ভেজা রাতের কথা মনে পড়তে সে এক প্রকার লজ্জায় মুখ ঢেকে ফেলে। ভার্সিটি ক্লাস শেষে মেহবিনের বেশ রাত হয়ে গিয়েছিল। কিছু প্রজেক্টের কাজ ছিল তার, তাই সে আরহামকে কল করে জানায় সে যেন আজ মেহবিনকে এসে নিয়ে যায়। আরহামও নিজের অফিস থেকে বেরিয়ে মেহবিনের ভার্সিটিতে আসে, কিন্তু সেখানে মেহবিনের বান্ধবীরা আরহামকে কালো স্যুটে দেখে এক প্রকার ফিদা হয়ে বেশ প্রশংসায় ফাঁসিয়ে দেয় আরহামকে। সেসব কথা আসতেই রেগে ফেটে পড়ে মেহবিন। সে রাগ করে আরহামকে ছেড়েই একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আরহামও মেহবিনের খপ করে হাত ধরে বলে, সমস্যা কি তোমার? এইভাবে চলে যাচ্ছ কেন? আরহামের প্রশ্নে মুখ ঘুরিয়ে মেহবিন রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমার আবার কিসের সমস্যা? যান যান, ওইসব শাকচুনিদের কাছে যান। ওদের তামিল হিরো আপনি। তামিল হিরো তো আপনার কাছে ফেল। আর আপনি কি সুন্দর করে শুনিয়েছেন, একটিবার প্রতিবাদও করেননি। আরহাম মাথায় হাত দিয়ে ফেলে। তার প্রেয়সী আজ খুব ক্ষেপেছে। আরহাম হতাশার সুরে বলে, তো আমি কি করব? এইগুলো নর্মালি নাও। আরহাম হাসান তালুকদারের প্রতি সবসময় এই ক্রাশ টাইপ ব্যাপারটা রিলেটেড ছিল। এইগুলো কমন ব্যাপার। কেন? আমার ভার্সিটি থাকাকালীন একজন তো আমার জন্য সুইসাইডও করার চেষ্টা করেছিল, যদিও মেয়েটা যথেষ্ট সুন্দরী ছিল। সব ছেলেরা হাবুডুবু খেতেও তার প্রেমে, কিন্তু তাও তার মতো সুন্দরীকে আমি তোমার জন্য ইগনোর করেছি। ওই যে ছোটবেলায় সেই এক প্রেমে পড়েছি, সেই প্রেমের মায়া থেকে আর সরতেই পারলাম না। সেদিক থেকে এই মেয়ের কাছে তোমার এইসব ভার্সিটির ফ্রেন্ডরা কিছুই নাই, বুঝলে? আরহামের মুখে অন্য কারো সৌন্দর্যের কথা শুনে আরো আর এক দফা রেগে যায় মেহবিন। চিৎকার মেরে বলে ওঠে,
তো সেই মেয়েকে বিয়ে করতেন? এতই যখন বিশ্ব সুন্দরী ছিল সে, আমাকে কেন বিয়ে করেছেন? আমিও চলে যাব, অনেক দূরে যাব, কোথাও খুঁজে পাবেন না আমাকে, তখন বুঝবেন মজা। মেবিনের কথা শুনে বুক মোচড় দিয়ে ওঠে আরহামের। তার মস্তিষ্কে হুট করে একরাশ ক্ষোভ চেপে বসে। সে খপ করে মেবিনের হাত ধরে চেঁচিয়ে বলে, কি কখন ধরে চলে যাব বলছো? হ্যাঁ, এখন তুমি চাইলেও আমার থেকে কোথাও যেতে পারবে না। দুনিয়ার কারোর সাধ্য নেই আমার মনের গহিনে থাকা প্রেয়সীকে আমার থেকে দূরে সরানোর। মাইন্ড ইট। কথাটি বলেই আরহাম মেবিনকে জোর করে নিজের গাড়িতে বসিয়ে দেয়। মেবিন যথেষ্ট ছটফট করে চলেছে গাড়ি থেকে নেমে যাওয়া। মেবিন কিছুটা ন্যাকা কান্না দিয়ে বলে, এমন করলে আমিও কিন্তু অন্তর মতো একদিন চলে যাব। কথাটি বলতে গিয়ে মেবিনের থেমে যায়। আরহামের আঁখি জোড়া যথেষ্ট লাল হয়ে গেছে রাগে, রক্তার কপালে স্পষ্ট ফুটে উঠেছে। মেবিন ভয়ে কেঁপে উঠে সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বিষয়টি। আরহাম যথেষ্ট স্পিড নিয়ে গাড়ি চালায়, মেবিন ভয়ে চুপচাপ থাকে। ফুল স্পিডে গাড়ি চালিয়ে 5 মিনিটে নিজের বাড়ির সামনে ব্রেক কষে সে। মেবিন কিছুটা ঝুঁকে যায়, মেবিন কিছুটা অবাক হয়ে যায় আরহাম কেন তাকে তালুকদার বাড়িতে নিয়ে এসেছে। এমনিতে সে শান্ত মেজাজের মানুষ হলো, একবার রেগে গেলে তাকে সামলানো মুশকিল হয়ে ওঠে। আরহাম বেরিয়ে মেবিনের হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। বাড়ি আজ সম্পূর্ণ ফাঁকা। শিন বেগমকে নিয়ে আরিয়ান 2 দিনের জন্য মালয়েশিয়া গিয়েছে চিকিৎসার জন্য। অন্যান্য কাজের স্টাফরাও আরহামকে দেখে নিজের ঘরে চলে যায় ভয়ে। আরহাম মেবিনকে টেনে নিয়ে আসে, অতঃপর দরজা বন্ধ করে ফেলে। নিজের গায়ের ব্লেজারটা ফেলে দিয়ে মেবিনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খুব শখ না আমাকে ছেড়ে দূরে চলে যাওয়ার? আজ তুমি মাত্রাধিক কথা বলেছ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। মেবিন কাঁপতে কাঁপতে বলে, আমি। তারপরে কিছু বলতে পারেনি মেবিন। আরহাম তার অধৈর্যরা নিজের অধরের দখলে নিয়ে নেয়। ভালোবাসার সাথে বেশ কয়েকটা কামড় দিয়েও দেয়। মেবিন ব্যথায় আরহামের পিঠ খামচে ধরে। বেশ কিছুক্ষণ পরে মেবিনের অধৈর্যরা ছেড়ে উঠে দাঁড়ায় আরহাম। মেবিন আয়নায় নিজের ক্ষতখানা দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আরহাম তা দেখে আলতো হেসে বলে, এখন থেকে বুঝে শুনে কথা বলবে, আর যতবার আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে ততবারই ক্ষত দেখে নিও। তখনই বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বাজ পড়তে থাকে বেশ জোরে। মেবিন দ্রুত গিয়ে আরহামকে খপ করে জড়িয়ে ধরে। কাঁপতে থাকে ভয়ে। দুজনের হৃদয় একই সাথে কম্পিত হতে থাকে। আরহাম হাত দিয়ে খুব যত্ন করে মেবিনের কাঁপা কাঁপা চিকন অদর জোড়াতে আলতো করে স্পর্শ করে। কেঁপে ওঠে সারা অঙ্গ মেবিনের। বাইরের ঝড়ের সাথে সাথে দুজনের মনেও সমান তালে ঝড় বইতে থাকে। আরহাম যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে মেবিনের কানে ফিসফিস করে অনুরোধের সরে বলল, প্রেয়সী, আজকে আমরা আমাদের সম্পর্ককে পূর্ণতা দিতে পারি? তোমায় সম্পূর্ণ নিজের করে নেওয়ার অধিকারটুকু দিবে আমায়? আজ বড্ড ইচ্ছে করছে তোমায় নিয়ে ভালোবাসার এক সুখের সাগরে ডুব দিতে, সঙ্গী হবে আমার। মেবিনের কি সাধ্য আছে এমন অনুরোধকে নাকচ করার? সে তৎক্ষণাৎ আরহামের বুকে ঝাঁপিয়ে পড়ে। নিজের প্রেয়সীকে ইতিবাচক উত্তরে মুচকে এসে 5 কোলা তুলে বিছানায় পরম যত্নে তাকে শুয়ে দেয়। মেবিন বিছানায় চাদর খামচে ধরে। আরহাম আস্তে করে নিজের শার্ট খুলে মেবিনের কপালে চুমুকে শক্ত করে তার হাত জোড়া আঁকড়ে ধরে পাড়ি দেয় এক সুখের ভালোবাসার সমুদ্রে। সেই রাতের কথা মনে পড়তেই মেবিন লজ্জায় আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। লজ্জায় তার ফর্সা মুখশ্রী টকটকে লাল হয়ে ওঠে। 2 মাস আগে সেই রাতেই তাদের ভালোবাসা পূর্ণতা লাভ করে। মেবিনের ভাবনার মাঝেই তার প্রেমিক পুরুষ তাকে ফোন দিয়ে দেয়। মেবিন তৎক্ষণাৎ ফোন রিসিভ করে ফেলে। ওপাশ থেকে সুমধুর পুরুষ কণ্ঠে আরহাম শুধায়, কি করছো প্রেয়সী? মেবিন উত্তর দেয় না। লজ্জায় মাথায় নুয়ে থাকে। মেবিন লজ্জা আমাকে কণ্ঠে উত্তর দেয়, তেমন কিছু করছি না। হঠাৎ করে লজ্জার কারণ কি? ও এক সেকেন্ড, তুমি বৃষ্টি দেখে আবার সেই রাতের কথা ভেবে লজ্জা পাচ্ছ না তো? সঙ্গে সঙ্গে মেবিন ভাবে লোকটা বুঝলো কি করে। মেবিনের ভাবনার মাঝেই আরহাম ফের হেসে বলে, কালকে রাতের লজ্জাটুকু একটু রেখে দিও প্রেয়সী। মেবিন আরহামের কথা শুনে খেপে গিয়ে বলে, অসভ্য লোক একটা। আরহাম সঙ্গে সঙ্গে হেসে ওঠে। আজ আরহাম এবং মেবিনের বিয়ে। মেবিন বধূ বেশে সেন্টারে একটি বিশাল রুমে বসেছিল। তখনই শুনতে পায় আরহাম চলে এসেছে। লজ্জায় আরেক দফা মুখ ঢেকে ফেলে। মেবিনের বাবা আজ মহা ধুমধাম করে বড় সেন্টারে বিয়ের আয়োজন করেছে। আরহাম বিলাসবহুল গাড়ি করে প্রায় 20টির মতো গাড়ি নিয়ে সেন্টারে প্রবেশ করে। তার পরনে গোল্ডেন শেডের ব্ল্যাকের মধ্যে শেরওয়ানি পরেছে। চোখে কালো সানগ্লাস, বেশ সুদর্শন লাগছে তাকে। আরহামের সঙ্গে আরিয়ান এবং মায়রাও রয়েছে। আরিয়ান নিজেকে সামলিয়ে নিচ্ছে একটু একটু করে। আরহাম গিয়ে মেবিনের সেই রুমে গিয়ে মেবিনকে 5 কোলে হুট করে তুলে ফেলে। মেবিন চেঁচিয়ে বলে, ইস, কি করছেন আপনি? সবাই দেখলে কি ভাববে? কেউ কিচ্ছু ভাববে না। আমার লাল টুকটুকে বউকে আমি নিজে বিয়ের আসরে নিয়ে যাব। মনে রেখো প্রেয়সী, আজ আজীবনের জন্য তোমায় আপন করে নিব। নিজের হাতে তোমার মনের গহিনী নিজের নাম রেজিস্ট্রি করব। আরহাম মেবিনকে কোলে তুলে বিয়ের আসরে নিয়ে যায়।
দুজনের মধ্যে পর্দা টেনে দেওয়া হয়। কাজী সাহেব আরহামকে কবুল বলতে বললে সে তৎক্ষণাৎ কবুল বলে ফেলে। মেবিনকে কবুল বলতে বললে মেবিন পর্দার আড়াল থেকে আরহামের হাসি মাখা মুখশ্রী দেখে মুচকি হেসে কবুল বলে ফেলে। কবুল বলার সময় তার আঁখি জোড়া জল পরিপূর্ণ ছিল। তা যে এক চরম সুখের কান্না। অবশেষে শত বাধা পেরিয়ে তারা এক হয়েছে। মেহবিনের পছন্দের কাঠ গোলাপে আরহাম এবং মেহবিনের ঘরটি সাজানো হয়েছে। তার পাশে ছোট্ট পুলে লাল ফুলে সজ্জিত করে রাখা হয়েছে। মেহবিনের অপেক্ষা করছে কখন আরহাম আসবে। আজ বাসরাতে সে আরহামকে এক বিশেষ সারপ্রাইজ দেবে, কিন্তু আরহাম এখনো আসেনি। এই বাড়িতে আসার পরেই দরজায় প্রবেশের আগ মুহূর্তে আরহামের একটি কল চলে আসায় আরহাম বেরিয়ে যায়। আরহাম মেহবিনকে কথা দিয়েছিল সে সময় মতো চলে আসবে, কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তাও আরহামের কোনো খবর পাওয়া যাচ্ছে না। মেহবিনের চিন্তা হচ্ছে প্রচণ্ড। সে ফোন হাতে নিয়ে আরহামের নাম্বার ডায়াল করে, কিন্তু ফোন বন্ধ। এইবার সে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। রাত পেরিয়ে যাচ্ছে, এদিকে প্রায় 3:30 বাজে। মেহবিন কল করে যাচ্ছে, কিন্তু আরহামকে কিছুতেই সে ফোনে পাচ্ছে না। আর এক মুহূর্ত অপেক্ষা না করে আরিয়ানকে দরজার নক করে। আরিয়ান ঘুমাচ্ছিল না, ওর পছন্দ এক উপন্যাস পড়ছিল, তাই সে তৎক্ষণাৎ দরজা খুলতে মেহবিনকে হাঁপাতে দেখে বলে, মেহু কি হয়েছে তোর? তোর ভাই এখনো আসে নাই আরিয়ান। আমি বুঝতে পারছি না কোথায় সে, ফোনটাও বন্ধ। কি বলিস? বাসর রাতে ভাই হঠাৎ কোথায় গেল? আর তুই আমাকে কথা এতক্ষণে জানাচ্ছিস? আমি ভাবলাম তোরা সবাই ক্লান্ত, তার মধ্যে ফুপি অসুস্থ, জানলে যদি আরো অসুস্থ হয়ে যায়। মেহবিনের কথা শুনে আরিয়ান বলে, আচ্ছা আমি দেখছি। আরিয়ানের কথার মাঝেই তার ফোন বেজে ওঠে। সেখানে মায়েরা জানায় আরহামের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরহামের অ্যাক্সিডেন্টের খবর শুনে এক মুহূর্তের জন্য পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে বধূবেশে হসপিটালের দিকে ছুটে যায়। আরিয়ান মেহবিনকে থামাতে গিয়ে নিজেও মেহবিনের পিছনে পিছনে ছুটে যায়। মেহবিন দৌড়াতে দৌড়াতে হসপিটালের করিডোরে এসে পৌঁছায়। মেহবিনের পিছনে আরিয়ানও আসে। সেখানে মায়েরা দাঁড়িয়েছিল। মেহবিন মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, মায়েরা আপু, উনি কোথায়? ওনার কি হয়েছে? উনি ঠিক আছে তো? মায়েরা কিছু বলার পূর্বে আরহাম খুঁড়িয়ে খুঁড়িয়ে কেবিন করিডোরে এসে বলে, আমি এখানে, চিন্তা করো না, আমি ঠিক আছি প্রেয়সী। আরহামকে দেখে বুক মোচড় দিয়ে ওঠে মেহবিন। শার্টের কলার কেমন অগোছালো, শার্টের এক সাইডে ছেঁড়া, কপালে হাতে ব্যান্ডেজ। মেহবিন জাপটে গিয়ে আরহামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনার এমন অবস্থা হলো কি করে? কোথায় চলে গিয়েছিলেন আপনি আমাকে ছেড়ে? আরহাম সামান্য হেসে মেহবিন মাথায় হাত বুলিয়ে বলে, আরে পাগলি, তেমন কিছু হয়নি, শুধু দোষীদের তাদের প্রাপ্য শাস্তিটুকুর ব্যবস্থা করেছি। মেহবিন আরহামের বুক থেকে উঠে অবাক হয়ে বলে, মানে? আরহাম সম্পূর্ণ ঘটনা বলতে থাকে। অন্তুকে যেসব ধর্ষকেরা মেরেছিল তারা কোনোভাবে পালিয়ে গিয়েছিল, তাই তাদের তৎক্ষণাৎ ধরতে আরহাম তার ফোর্স নিয়ে তাদের পিছনে ধাওয়া করে। কিন্তু সেখানে এক পর্যায়ে তাদের বেশ মারপিট হয়। আরহামের মার খেয়ে অনেকে হসপিটালে ভর্তি হয়। মারামারির সময় আরহামও কিছুটা আঘাত পাওয়ায় মায়েরাও তাকেও হসপিটালে নিয়ে আসে। আরহাম ঘটনাটি বলে। মেহবিনের গালে হাত রেখে বলে, আর কোনো চিন্তা নেই প্রেয়সী, ওই দর্শকদের বিরুদ্ধে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। কালকেই রায় বেরিয়ে যাবে। মিসেস জুলি এবং ওই রেপিসদের ফাঁসি এবার কেউ আটকাতে পারবে না। আমাদের অন্তর খুনের বিচার সেটা সঠিকভাবে হবেই। সবকিছু শুনে আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার অন্তুর খুনিদের শাস্তি হবে অবশেষে। মেহবিনের মুখেও হাসি ফুটে ওঠে। তার মধ্যে হুট করে মায়েরা বলে ওঠে, তার মধ্যে আরেকটা ব্যাড নিউজ ও আছে। আরহামের কাছে খুশি হয়ে উপর মহল থেকে আরহামকে এমন একটা মিশনে পাঠানো হচ্ছে, সেখানে গেলে বেঁচে ফিরে আসার চান্স 1%। এত ডেঞ্জারাস প্লেস। মেহবিন কথাটি শুনে আরহামের হাত ধরে ছলছল নয়নে বলে, এসব কি বলছে মায়েরা আপু? আরহাম গম্ভীর কণ্ঠে জবাব দেয়, নিজের ডিউটি তো ফুলফিল করতে হবে প্রেয়সী, নিজের জীবনের কথা ভাবলে চলবে না। কথাটি বলে আরহাম মেহবিনের ললাটে চুমকে আশ্বাস দিয়ে বলে, তবে চিন্তা করুন, আমি ঠিক ফিরে আসবো। প্লিজ যাবেন না আরহাম সাহেব, এতে প্রচুর রিস্ক। আরহাম মেহবিনের হাত ছেড়ে বলে, আমাকে আটকেও না প্রেয়সী, 5-6 দিনের মধ্যে আমার ফ্লাইট, ডিউটি আমাকে করতেই হবে। এখন আপাতত আমরা বাসায় যাই। কথাটি বলে আরহাম এক পা বাড়ালে পিছন থেকে মেহবিন আরহামের হাত নিজের পেটে রেখে অনুরোধ শুরু বলে, থেকে যান না আরহাম সাহেব, খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে আমাদের জন্য থেকে গেলে? আরহাম কথাটি শুনে স্তব্ধ হয়ে যায়। মেহবিন কি বলল তাকে? আরহাম পেছনে ঘুরতেই মেহবিন আরহামকে জড়িয়ে ধরে বলে, এখন তো আমরা একা নই, আমাদের সাথে আরেকটি প্রাণও রয়েছে আরহাম সাহেব, যে আমাদের ভালোবাসার প্রতীক হয়ে আসতে চলেছে দুনিয়াতে। তার জন্য হলেও থেকে যান। আরিয়ান এবং মায়েরা মেহবিনের কথা শুনে হা হয়ে যায়। হ্যাঁ, মেহবিন মা হতে চলেছে। সেই খবরটি সে আরহামকে তাদের বিয়ের দিন উপহার হিসেবে দিতে চেয়েছিল। মেহবিন আরহামের প্রতিক্রিয়া জানতে পারল না, কিন্তু অনুভব করল আরহাম নীরবে
অশ্রু বিসর্জন দিচ্ছে। আরাম কিছুক্ষণ পর মেহবিনের ললাটে চুমুকে বলল, প্রেয়সী, আমি হয়তো পৃথিবীর প্রথম লাকি বাবা যে কিনা নিজের বিয়েতে নিজের সন্তানের দুনিয়াতে আগমনের বার্তা উপহার হিসেবে পেল। সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসি তোমায়। মেহবিন সহ সকলে আরহামের খুশি দেখে হেসে ওঠে। আরহাম ফের বলে, তাকেও আমি অনেক ভালোবাসবো, দেখো সে যে রয়েছে আমাদের মনের গহীনে। মেহবিন মুচকি এসে জবাব দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি আরহাম সাহেব, আপনার খুশিতেই আমার খুশি। আরিয়ান হুট করে মেহবিন এবং আরহামকে প্রশ্ন করে, আচ্ছা, তার নাম কি রাখা হবে? আরহাম এবং মেহবিন একসাথে উত্তর দেয়, আরভিন। আরভিন। এভাবেই চলতে লাগলো তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো প্রেমের তাজমহল ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।